স্যার, এটা কি করেছেন? কই কি করলাম? এরকম ভিক্ষুকের পোশাক কেন? ওটা তো তোমরা বুঝবে না। আশেপাশে দেখো কোনো মানুষ আছে কিনা। না স্যার, কেউ নেই। কথাটা শুনে একটা বস্তা নিয়ে গাড়ি থেকে বের হয়। তোমরা এখন এখান থেকে যাও। কিন্তু স্যার। কোনো কিন্তু না, যাও তোমরা এখন। বডিগার্ডগুলো চলে যায়। এই সুযোগে রাস্তা থেকে বোতল প্লাস্টিকগুলো কুড়িয়ে বস্তায় ঢুকাতে থাকে। এখন হয়তো ভাবছেন যে ছেলের বডিগার্ড আর এত দামি গাড়ি আছে, সে ছেলে কেন রাস্তা থেকে বোতল কুড়োবে? আসলে এখানে কিছু কারণ আছে যা আপনারা পরেও জানতে পারবেন। বোতল কুড়ানো শেষ হলে এই দিকের কাজ তো শেষ হলো, এবার যাই। 6 রাস্তার মোড়ে একটা থালা নিয়ে বসে পড়ি। যে ভাবা সেই কাজ। বোতলগুলো গাড়ির পেছনে রেখে দিয়ে 6 রাস্তার মুখে একটা থালা নিয়ে দাঁড়ায়। তখন সামনে তাকিয়ে দেখে একটা কিউট মেয়ে একটা প্লেট নিয়ে বসে আছে। তবে ওর আশেপাশে কিছু আছে। এবার অনেকে বলবেন একবার প্লেট আবার থালা বলছেন। আসলে থালা শব্দটি ইচ্ছে করে বলা হয়েছে, সেজন্য কেউ আবার হাসাহাসি করবেন না। এটা কি হলো? ওই মেয়ের আশেপাশে তো লোক কেন? এইদিকে মেয়ে তো বসেই আছে, কেউ $1 দিচ্ছে, আবার কেউ দিচ্ছে না। ওই লোকগুলো তাকিয়ে থাকতে দেখে মেয়েটার কাছে যায়। এই মেয়ে শুনো। আমাকে বলছেন? আপনি স্যার এখানে আর কোনো মেয়ে আছে কি? আর তো কোনো মেয়ে নেই। আপনাকে আগে তো কখনো এই জায়গায় দেখিনি। আমি আজকে নতুন এসেছি, কিন্তু আপনি কি করে জানেন? আমি এখানে প্রতিদিন ভিক্ষা করি। সত্যি বলছেন তো? মিথ্যা কেন বলবো? বললেই তো পারেন। এতে আমার লাভ কি? পুরোটাই তো আপনার লাভ। সেটা কিভাবে? আমাকে এখান থেকে সরাতে পারলে সবার ডলার একাই নিয়ে নেবে। এতে তো তোমারই লাভ সব দিক দিয়ে। আমি এতদিন ধরে এখানে, তুমি যেহেতু নতুন এসেছো সেজন্য তুমি চলে যাও। এতদিন ধরে তুমি অনেক কামাই করেছো, এখন আমি বসবো এখানে। দেখো, তুমি মেয়ে মানুষ, তাছাড়া তোমার পিছনের লোকগুলো দেখতে পাচ্ছ কি? ওরা আবার কি করলো? ওরা তোমার থালার দিকে এমনভাবে তাকিয়ে আছে, মনে হচ্ছে তোমার ডলারগুলো নিয়ে যাবে চিন্তায় করে। বললেই হলো নাকি? আমার প্লেট থেকে একটা ডলারও নিতে দিব না আমি। কিন্তু ওরা তো মনে হচ্ছে যে কোনো মুহূর্তে ডলার নিয়ে পালিয়ে যাবে। তাহলে এখন আমার কি করা উচিত? তাড়াতাড়ি করে এখান থেকে চলো, দুজনেই কেটে পড়ি, নয়তো আমার ডলারও ওরা নিয়ে ভেগে যাবে। হ্যাঁ চলো তাড়াতাড়ি করে। ওখান থেকে দুজন চলে আসে একটা পার্কের সামনে। ওখানে আসার পর আমার অনেক ক্ষুধা লেগেছে, কিছু খাবার কিনে দিতে হবে। আমার কাছে $2 আছে, আর তোমার কাছে যদি কিছু ডলার থাকে তাহলে আমাকে দাও। দুজনের ডলার একসাথে করলে খাবার হয়ে যাবে। ইরা $3 দেয়। এরপর ওদের দুজনের ডলার দিয়ে কিছু খাবার কিনে খেতে থাকে। খেতে খেতে ওরা পার্কে গল্প করতে থাকে। আচ্ছা, তোমার পরিবারে কে কে আছে? আমি, বাবা, মা, ছোট বোন। তোমার পরিবারে কে কে আছে? আমি আর বাবা মা। আচ্ছা, তুমি কাজ না করে ভিক্ষা করে খাও কেন? প্রশ্নটা তো আমি তোমাকে করতে পারি। আমি মেয়ে আর তুমি ছেলে। আজকাল ছেলেদের তুলনায় মেয়েরাই চাকরি বেশি পায়। আচ্ছা, তোমার মোবাইল নাম্বারটা দাও। আমার নাম্বার কেন? তাহলে দুজনে একসাথে ভিক্ষা করব। এতে যা হবে তা দুজনে ভাগ করে নেব। আচ্ছা, তাই হবে। এরপর আকাশ ওর মোবাইল বের করে। ইরা নাম্বার বললে সেটা মোবাইল উঠিয়ে নেয়। এত কম দামি মোবাইল ইউজ করো তুমি? ফকিরের কাছে দামি মোবাইল কি থাকে, তুমিই বলো। আচ্ছা, আমি এখন চলি। তা কাল কখন বের হবে? আমি বের হওয়ার আগে তোমাকে জানিয়ে দেব। ঠিক আছে, চলি আমি। এইদিকে ইরা চলে যায়, অন্যদিকে আকাশ ওর বাসায় গাড়ি নিয়ে আসে। তবে গাড়িতে থাকা ময়লাগুলো ডাস্টবিনে ফেলে এসেছে। বাসার ভেতর আসতেই ওই, এই বাসায় কোন ফকিরের জায়গা নেই? হ্যাঁ, তুই কি কখনো ভালো হবি না? আমি তোর মতো পাগল না যে এরকম ফকিরের বেশে ঘুরে বেড়াবো। দেখো আম্মু, তোমার মেয়ে আমাকে অপমান করতেছে। ও তো ঠিকই বলতেছে। তোকে দেখলে কেউ কি বলবে তুই শাহজাহান চৌধুরীর ছেলে? তোর বাবার এত সুনাম আর এত ক্ষমতা, আর তুই কি না ভিক্ষা করতে যাস? আমি ভিক্ষা করতে যাই, এটা তোমাদের কে বলেছে? আজকাল সোশ্যাল মিডিয়া একটু ছোট রাখলে বুঝতে পারবি। ভাইয়া, তোর সাথে মেয়েটা কে ছিল? কোন মেয়ে? আম্মু, তোমার গুণধর ছেলেকে ভিডিওটা দেখাও তো। আম্মু মোবাইল বের করে একটা ভিডিও দেখাতে থাকে। একটু দেখার পরে, আরে, ওই ছেলেটা তো দেখতে আমারই মতো। হাদারাম, এটা তুই নিজে। কোন শালা ভিডিওটা করলো? তা আমি কি জানি, আমি তো ফেসবুকের মধ্যে পেয়েছি। এই চেহারায় কেউ আমাকে চিনতে পারবে না। আচ্ছা, যাই হোক,
এখন আমাকে খেতে দাও, অনেক ক্ষুধা লেগেছে। পার্কের মধ্যে যে দুজনে খাবার খেলি, এতে কি পেট ভরেনি? হুম হুম। ওই মেয়েকে তো আমি চিনি না। সত্যি করে বল। আকাশ ওনাদের সত্যিটা বলতে থাকে। সত্যিটা শোনার পরেও ওনাদের একটুও বিশ্বাস হলো না। অন্যদিকে ইরা ওর বাসায় ফিরে সেম প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে। আকাশকে সেম যে প্রশ্ন করা হয়েছে, সেম প্রশ্ন ইরাকে করা হয়েছে। সেজন্য দ্বিতীয়বার আর কথাগুলো রিপিট করলাম না। তবে কিছুক্ষণ পরে ইরা, তা ওই ছেলের নাম কি ছিল? আম্মু, নাম তো জিজ্ঞাসা করতে ভুলে গেছি। এত কিছু করলি অথচ নামটা জিজ্ঞেস করতে পারলি না? আচ্ছা, কাল আবার যখন ভিক্ষা করতে যাব তখন জিজ্ঞাসা করে নেব। আচ্ছা, তুই কি চাস আমাকে একটু ঠিকভাবে বল তো। আম্মু, চাই তো অনেক কিছু। আচ্ছা শুনি তাহলে। অনেক সুন্দর একটা মনের মতো জামাই, যার কোনো অহংকার থাকবে না। ডলার বাড়ি গাড়ি না হলেও চলবে, শুধু মানুষকে ভালোবাসার মতো একটা মন থাকা দরকার। মায়ের কাছে নিজের বিয়ের কথা বলতে কি লজ্জা করে না তোর? লজ্জা কেন করবে? তাছাড়া আমি চাই কেউ আমার পরিবারের দিকে তাকিয়ে আমাকে বিয়ে করুক। তোকে বিয়ে দিতে হলে তো পরিবারের দিকে তাকিয়েই দিতে হবে। হবে, কিন্তু তার আগে কি? তার আগে ওই ছেলের ডলারের উপর লোভ আছে কি না তা তো জানতে হবে। তাছাড়া আমি চাই কেউ আমাকে দেখে রাজি হোক, নাই আমার কি কি আছে তা জেনে রাজি হোক। তোর মাথায় যে কি কি চলতেছে তা আমি নিজেও জানি না। তবে কাল থেকে ভার্সিটিতে যাবি, ভিক্ষা করতে যদি তোকে দেখি তাহলে বাসায় ফেরা বন্ধ তোর। তাহলে তো আরো ভালো, আমি ওই ছেলের সাথে পালিয়ে যাব। তোর কি একটুও লজ্জা করে না? দেখো আম্মু, আমি যাকে বিয়ে করব না কেন, দেখে শুনে জেনে নিয়ে তারপর বিয়ে করব। আচ্ছা, তোর যা খুশি হয় কর। এইদিকে অনেকে বুঝতে পারছে না আসলে কি হচ্ছে এখানে। তবে গল্পের মধ্যে কিছু টুইস্ট আছে, যা গল্পটা যত সামনের দিকে শুনতে থাকবেন ততই বুঝতে পারবেন। একটু পরে আকাশের বাবা আসে বাসায়। আকাশ, আকাশ, কোথায় তুই? হ্যাঁ আব্বু বলো। তুই কি আমার কোম্পানির দেখাশোনা কি করবি না? করবো তো। কবে, কখন? আগে তোমাদের জন্য মিষ্টি একটা বৌমা জোগাড় করি তারপর। তুই যদি এইভাবে টোটো করে ঘুরে বেড়াস তাহলে মেয়ে পাবি কি করে? অফিসে আসা যাওয়ার মধ্যে দিয়ে থাকিস, মেয়ে তো পছন্দ হবেই। তা তোর ভার্সিটির কি খবর? এই তো আব্বু, আর 4 মাস পরেই ফাইনাল। আমি তোমাকে 6 মাস সময় দিচ্ছি। 6 মাস পরে তুমি ব্যবসায় পুরোপুরিভাবে বসবে, এটাই আমার ফাইনাল। তবে তুমি এর ভিতরে যদি অফিসে আসো এতেও আমার কোনো অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে, তবে আমি যা যা করতে চাচ্ছি আমাকে কিন্তু বাধা দেওয়া যাবে না। তাহলে আমার কথাটাও কিন্তু মনে রাখবে। ঠিক আছে, রাখবো। পরের দিন সকালে ঈশা চলে আসে ভার্সিটিতে। তবে ঈশা তো গাড়ি ছাড়া ভার্সিটিতে আসে না, কিন্তু আকাশ সবসময় হেঁটেই আসে। তবে ঈশা আর আকাশ যে ভাই বোন সেটা কিন্তু অনেকে জানে না। এইদিকে ঈশা ওর বান্ধবীগুলোর কাছে যায়। অনেক লেট করে ফেলেছি দোস্ত। আচ্ছা, তুই গাড়ি ছাড়া কি আসতে পারিস না? সাথে আবার বডিগার্ডও লাগে। এটা আবার কি ধরনের কথা? তোরা তো জানিসই বাবা বিজনেসের জন্য আমার উপরে হামলা হতে পারে, কেউ আমাকে কিডন্যাপও করতে পারে, সেজন্য সিকিউরিটি লাগে। কিন্তু ঈশা, থাকলেই যে দেখতে হবে তা কিন্তু ঠিক না। কি করব বল, কোনো কিছুই তো করার নেই। আমাকে এগুলো ছাড়া বের হতে দিবেই না। আমাদের মধ্যে তো ঈশার বাবাই সবচেয়ে ধনী। জানি আমি, তাই ঈশা একদিন আমাদের তোর বাসায় দাওয়াত তো দিতে পারিস। তাহলে চল এখান থেকে তোদের নিয়ে যাই। আরে, আমি তো মজা করে বলছি। আরে কিছু হবে না, চল আমার সাথে। ঈশা ওদের নিয়ে বাসায় আসে। রিয়া ইরা তো বাসা দেখে অবাকই হয়, কেননা ইরার বাসা থেকে আকাশের বাসা অনেক বড়। এত বড় বাড়ি তোদের? যতটা বড় ভেবেছিলাম এটা তো তার চেয়ে বড়। আমিও তো তাই দেখতেছি। তোর বিয়ের পরে এই বাড়িতে তোর বাবা মা একা কিভাবে থাকবে? একটা কাজ কর, ঘর জামাই কোনো ছেলেকে নিয়ে আয়। বাবা মা দেখাশোনা করার জন্য তো ভাই আছে, ভাইয়া দেখে নিবে। তোর যে ভাই আছে সেটাও তো আমাদের আগে বলিসনি। তোরা তো কখনো জিজ্ঞেস করিসনি, সেজন্য আমিও বলিনি। তোর ভাইকে ডেকে আমাদের সাথে পরিচয় করে দে। ভাইয়া কখন কোথায় থাকে তা আমি নিজেও জানি না। তোর ভাই কি আবার বড়লোক বাবার বিগড়ে যাওয়া ছেলের মতো নাকি? আরে মোটেও তেমন কিছু নয়, ভাইয়া তো একদম তোর মতো সাদাসিধা ভাবে চলাফেরা করে। সাদাসিধা মানে? দেখ, তোর আব্বু যে বিজনেসম্যান, তার সাথে তোদেরও অনেক ডলার আছে, তারপরও তুই যেমন ট্যাক্সি করে আসিস, আর আমার ভাই তো হেঁটেই যায়। কি বলছিস? অনেক বেশি ইন্টারেস্টিং তো ব্যাপারটা।
তোর ভাই চাইলে যেখানে হেলিকপ্টার নিয়ে চলাচল করতে পারে সেখানে হেঁটে চলাচল করে। এই কেমন ক্যারেক্টার? সেটা আমি নিজেও জানি না। বাবা তো ভাইয়াকে কোম্পানির দায়িত্ব বুঝে নেওয়ার জন্য বারবার প্রেশার দিচ্ছে, কিন্তু সে তো কোনো কথাই শুনছে না। তো তোর আজব ক্যারেক্টার ভাইটা কি বাসায়? ও চিন্তা করতে হবে না, তোরা খাওয়া দাওয়া শুরু কর। এরা খেতে থাকে। টেবিলে প্রায় 10 রকমের খাবার। ওরা খেতে থাকে। অন্যদিকে আকাশ তো বাসায় নেই, তাহলে কোথায় থাকতে পারে তা দেখে আসি। অন্যদিকে প্রতিদিনের মতন আজও ওই নাম্বারে কল দেয়। ইরা তো তখন খাচ্ছিল। কল আসাতে ফোন রিসিভ করে। কে বলছেন? আমি আকাশ বলতেছি। কেন আকাশ? আরে গতকাল যে আমরা বিক্রি করছিলাম, আমি সেই ছেলেটা। ও হ্যাঁ, মনে পড়েছে। তা হঠাৎ কল করলেন যে? বিক্রি করার জন্য তো আসতে হবে, নাকি আজকে আসবে না? 2 ঘন্টা পর আসি। আচ্ছা, আমি তাহলে 2 ঘন্টা পরে 6 রাস্তার মুখে চলে আসব। আচ্ছা ঠিক আছে। এইদিকে আকাশ ভার্সিটিতে কাজ শেষ করে। তবে আশ্চর্যের কথা হলো, এই ভার্সিটির ওর কোনো মেয়ে বন্ধু তো দূরের কথা, কোনো ছেলে বন্ধুই নেই। তার কারণ হচ্ছে এখানে সবাই বড় লোক, কেউ গাড়িতে, কেউ বাইকে করে আসে, কিন্তু আকাশ তো হেঁটেই আসে। সেজন্য গরিব ভেবে ওকে কেউ বন্ধু করতে চায় না। একটু পরে আকাশ ওর বাবার অফিসে আসে। আব্বু, আমি তোমার অফিসের নিচে। তাহলে উপরে উঠে আয়। আব্বু, আমার যে পোশাক, এই পোশাকে কি কেউ মানতে রাজি হবে? তুই দাঁড়া, আমি বডিগার্ড পাঠাচ্ছি, ওরাই তোকে নিয়ে আসবে। আচ্ছা, আমি দাঁড়িয়ে আছি। একটু অপেক্ষা করার পরে 4 জন বডিগার্ড নিচে নেমে আসে। চলুন স্যার আমাদের সাথে। হ্যাঁ চলো, কিন্তু আমাকে দেখে তোমাদের অবাক লাগছে না? তা তো লাগছে, কিন্তু তাও কিছু বলার নেই। আচ্ছা, আমরা লিফট কোনটা ইউজ করব? এই লিফট ইউজ করব? একটু পরে ওর বাবার কাছে পৌঁছায়। উনি তো আকাশকে দেখে অবাক হয়, কেননা আকাশ অফিসে তেমন একটা আসে না বলে কেউ ওকে চেনে না। কি ব্যাপার, তুমি আজকে অফিসে? 2 ঘন্টা সময় পেয়েছি, সেজন্য ভাবলাম তোমার সাথে দেখা করে যাই। ভালোই করেছো। তাহলে চল, তোকে বোর্ড মিটিং রুমে নিয়ে যাই। ওখানে কেন? আগে চল আমার সাথে, তাহলে বুঝতে পারবি। ঠিক আছে, চলো তাহলে। বোর্ড মিটিংয়ে প্রায় 50 জনের মতো লোক ছিল। ওখানে বিভিন্ন কোম্পানির মালিকেরা ছিল, যারা এখানে কাজের জন্য এসেছিল। তারা দেখার পর, স্যার এই ছেলেটা কে? তাও এরকম পোশাকে কেন? আসলে আমার এরকম পোশাকই ভালো লাগে, সেজন্য এভাবে থাকি বেশিরভাগ সময়। কিন্তু স্যার এই ছেলেটি কে? ও আমার একমাত্র ছেলে আকাশ, এই কোম্পানির ভবিষ্যৎ মালিক। কি বলেন? একে দেখে তো ভিখারিদের মতো লাগছে। ও কি করে আপনার ছেলে হয় বলুন? আপনাকে প্রমাণ দেওয়ার জন্য বসে নেই আমি, আপনারা আছেন বলে আমি ওকে পরিচয় করিয়ে দিয়েছি। সেজন্য আমার ছেলেকে নিয়ে আর কোনো উল্টোপাল্টা প্রশ্ন আমি একদম সহ্য করব না। কথাটা শুনে অনেকে একটু ভয় পায়। কেন শাহজাহান চৌধুরী যদি কারো দিকে রাগের দৃষ্টিতেও তাকায়, তাহলে সে কোম্পানি লস করতে ওনার সময় বেশি লাগবে না। সেজন্য সবাই চুপ করে আছে। তখন একজন বলল, আচ্ছা স্যার, উনি তো আপনার পরে দায়িত্ব নেবে, তা তখন কি আপনি অফিসে থাকবেন? আমাকে তো থাকতেই হবে, আমি আমার সাথে রেখে ওকে সবটা শেখাবো। আপাতত ওর পরীক্ষার সামনে, পড়াশোনা শেষ হলে জয়েন করবে। তাহলে তো ভালোই হবে। আব্বু, আমি তাহলে এখন আসি। আজকে থেকে যাও। আব্বু, কাজ আছে আমার। আচ্ছা যাও তাহলে। একটু পরে আকাশ বের হয়। অন্যদিকে ইরাও একটা ট্যাক্সি নিয়ে চলে আসে, তবে নিজের ড্রেস চেঞ্জ করে ফেলে। একটু পরে, আসতে এত লেট হলো কেন? হেঁটে হেঁটে ভিক্ষা করতে করতে আসলাম তো, সেজন্য একটুতে লেটই হবে। বাহ, তুমি তো অনেক ভালোই কাজ করতেছো। তা তো করতেই হবে, বাসায় বাবা মা দুজনেই অসুস্থ, ওনাদের চিকিৎসার জন্য ডলার তো জোগাড় করতেই হবে আমাকে। কথাটা শুনে আকাশের অনেক খারাপ লাগলো। তারপর ওরা দুজনে একসাথে স্বামী স্ত্রী অভিনয় করে ভিক্ষা করতে থাকে। একবার আকাশকে অসুস্থ বানিয়ে ইরা ভিক্ষা করে, আবার ইরাকে অসুস্থ বানিয়ে আকাশ ভিক্ষা করে। তবে এভাবে আজকে অনেক ডলার ওরা ইনকাম করেছে। সন্ধে হয়ে আসে। এবার আমাকে ফিরতে হবে। এই নাও তোমার অর্ধেক, আর বাকিটা আমার। কাল আবার চলে আসিও। আচ্ছা শোনো। হ্যাঁ বলো। এই নাও, সবগুলো ডলার তুমি নিয়ে নাও। তোমাকে ভাগে কি কম দিয়েছি? আরে আমি তা বলিনি। তাহলে ডলার কেন নিবে না? তুমি না বললে তোমার বাবা মা অসুস্থ, তাহলে ওনাদের জন্য ওষুধ তো নিতে হবে। তাই বলে পুরো ডলার কেন দিতে হবে? আমার কাছে যা আছে তা দিয়ে তো হয়ে যাবে। সামান্য ডলার, ওষুধ কেনার পরে খাবারের জন্য ডলার থাকবে কিনা তা জানি না, সেজন্য তুমি নিয়ে যাও। আচ্ছা, তোমারও তো বাবা মা আছে, ওনাদের জন্য খাবার নিতে হবে, সেজন্য তোমাকে খাবার কিনে দেই।
তাও আমি পুরো ডলার নেব না তোমার কাছ থেকে। আচ্ছা ঠিক আছে চলো। ইরা আকাশকে খাবার কিনে দেয়। আকাশ ওষুধ আর খাবার কিনে দিতে যাবে, ইরা একা কিনে নেবে সেজন্য বলে চলে আসে। এইদিকে ইরা তো অনেক খুশি হয় আকাশের কথায় আর ব্যবহারে। অন্যদিকে আকাশও সেম। একটু পরে আকাশের হাতে খাবার দেখে ভাইয়া এসব কি? চোখে কি কম দেখিস? দেখিস না এগুলো খাবার? সেটা তো আমিও দেখছি, কিন্তু তুই এগুলো কবে থেকে খাওয়া শুরু করলি? যখন থেকে বিক্রি করা শুরু করেছি তখন থেকে। ওমা দেখে যাও, তোমার ছেলে পাগল হয়ে গেছে। তাড়াতাড়ি ডক্টর আঙ্কেলকে কল দিয়ে আসতে বলো। কি আবল তা বলছিস? কি হয়েছে ও? তুমি নিজের চোখেই দেখে যাও। পারুল আক্তার এসে দেখে আকাশের হাতে কিছু খাবার, আবার শার্টের অবস্থা একদম বাজে। এক কথায় একদম এরকম শার্ট দিয়ে ওনারা ফার্নিচার পরিষ্কার করে না। তোর একই অবস্থা হয়েছে? আচ্ছা আম্মু, আমি যদি কোনো ভিক্ষুক মেয়েকে বিয়ে করি এতে তোমার কোনো অসুবিধা আছে কি? পাগলের মতো কথা বলছিস তুই? আমি সিরিয়াস। দেখ, তুই গরিব পরিবারের মেয়েকে বিয়ে করবি বলেছিলি, আমরা সেটা মেনেও নিলাম। তাই বলে একটা ভিক্ষুকের মেয়েকে বিয়ে করবি, তাও পড়াশোনা জানে না, কিভাবে আত্মীয় স্বজনের সামনে আসবে সেটাও তো জানি না। এই মেয়েকে নিয়ে তুই চলবি কি করে? ও তুমি আমার উপরে ছেড়ে দাও, আমি কিছু একটা ব্যবস্থা তো করে নিবই। আরো কয়েকটা বার ভেবে দেখ। আরে আমি এখনো অতটা সিরিয়াস না, তবে ভেবে দেখবো। আর ঈশা, তুই কিছুক্ষণ পরে আমার রুমে আসবি, তোর সাথে আমার কিছু কথা আছে। তোর সাথে আমার কোনো কথা নেই। তুই কি আসবি নাকি আমি আসবো? তুই যা, ফ্রেশ হ, আমি আসছি। 20 মিনিট পর ঈশা রুমে আসে, দেখে আকাশ কি যেন ভাবছে। এখন বল কি জন্য রেখেছিস? আমার একটা সাহায্য করতে পারবি? বাহ, তুই আমার কাছে সাহায্য চাইছিস? তা বলে ফেল। মেয়েদের চয়েসের ব্যাপারে আমার তো কোনো আইডিয়া নেই। তুই একটা জামা আর কি কি লাগে একটু কিনে এনে দিতে পারবি? আগে বল, এত কিছু করার জন্য কার জন্য? তোকে যা বলেছি তা কর। কাল সুন্দর দেখে একটা ড্রেস আর কি কি লাগে তা দেখে আসবে। ডলার কে দিবে শুনি? তোর কাছে না কার্ড আছে? সেগুলো তো আমার। এই বদের হাড্ডি, সব ডলার তো আমিই দিই। আচ্ছা, কাল কখন এনে দিতে হবে তা বল, আর কোন সাইজের আনতে হবে? তুই ভার্সিটি থেকে ফেরার সময় নিয়ে আসলেই হবে, তোর মাপের নিয়ে আসিস। আচ্ছা তাই হবে, কিন্তু ওর বিনিময়ে আমি কি পাবো? তোর জন্য একটা ছেলে খুঁজে নেব, এতে কি হবে? দেখ ভাইয়া, ভালো হবে না কিন্তু। তাহলে যা বলছি তাই কর। পরের দিন ঈশা, রিয়া, ইরা ভার্সিটি শেষ করে ওরা আড্ডা দিচ্ছিল তখনই। আজকে আমাকে উঠতে হবে। কোথায় যাবি? শপিং করতে যাব। 3 দিন আগে না শপিং করলি? আমার জন্য না। তাহলে কার জন্য? ভাইয়ার জন্য। তোর ভাই কি নিজের শপিং নিজে করতে পারে না? ভাইয়া কোন মেয়েকে একটা জামা দিবে? ভাইয়া তো এসব বিষয়ে জানে না, সেজন্য আমাকে বলেছে একটা পছন্দ মতো কিনে দিতে। তাহলে চল, আমরাও যাব। তাহলে চল একসাথেই যাই। ওরা 3 জন আসে শপিং মলে। এসে ঈশা ওদের শপিং মলে আসে, তারপর ওদের পরিচিত দোকানে আসে। আরে ম্যাম, কি লাগবে আপনার বলুন? আরে আমি জন্য কিছু লাগবে না, আমি অন্য কারোর জন্য নিতে এসেছি। এখানে সব কিছু আছে, দেখুন কোনো কিছু পছন্দ হয় কিনা। তোরা কি দাঁড়িয়ে থাকবি নাকি? তোরা তোদের মতো পছন্দ করতে পারিস। আমার পছন্দ কি তোর ভাইয়ের পছন্দ হবে? ভাইয়া তো নিজেরই কোনো পছন্দ নেই, ও কি বুঝবে? যদি বুঝতো তাহলে তো নিজেই আসতো। কিন্তু যে মেয়েকে দিবে তার পছন্দ হবে তো। ওটা ভাইয়া দেখে নেবে, ওটা নিয়ে আমাকে ভাবতে হবে না। তুই শুধু পছন্দ করে কিনে দে, তাহলেই হবে। ওই মিষ্টি কালারের জামাটা বের করুন। শিওর ম্যাম, দেখাচ্ছি। ওই জামাটা দেখতে পাচ্ছিস তুই, কিন্তু সাইজ কি সেটা তো বল। বললো তো আমার সাইজের হলেই হবে। আমার সাইজ আর তোর সাইজ তো সেম। তোর যদি পছন্দ হয় এটাই নি। রিয়া তুই কি বলিস? কিন্তু এটার দাম তো অনেক বেশি রে। আমার ভাইয়া নিতে বলেছে, তাছাড়া আমার কম দামি জিনিস কিনি না। যদিও এটা অহংকার করে বলছি না, ছোটোকাল থেকেই পারি না তো, সেজন্য। আমরা যত দামি জিনিস পড়ি তেমনই আল্লাহর রহমতে আমার দানও করি বেশি বেশি। এটা তো ভালো, আঙ্কেল তো প্রতি বছরে 2-3 বার দান করেন, তাও অনেক বড় আয়োজন করে। তাহলে তো ঈশা তোরা অনেক দয়ালু। আচ্ছা তাহলে এইটাই নিয়ে নে, তাহলে সাথে ওড়না পায়জামা দিয়ে দিন। এটা ফেক করে দাও। 10 মিনিট সময় দিন। 10 মিনিট পরে জামা নিয়ে ওরা বের হয়ে ক্যাবের মধ্যে এসে নাস্তা খেয়ে নেয়। তারপর ওরা যে যার বাসায় চলে যায়। অন্যদিকে আকাশ ইরাকে কল দেয়, কল রিসিভ করে। তোমার বাবা মা এখন কেমন আছে? এই তো এখন মোটামুটি ভালো। তো আজকে কি বের হবে? আজকে অনেক টায়ার্ড লাগছে, আমরা কাল বের হই। আচ্ছা ঠিক আছে। কথা বলার মাঝখানে ঈশা চলে আসে।
এসে আকাশকে প্যাকেটটা ধরিয়ে। এনে জামা, দেখ কতগুলো ডলার নিয়েছে। সস্তা কোনো জামা আনিসনি, এটাই ভালো করেছিস। ওই, তুই আমাকে কখনো সস্তা জামা কিনে দিতে বলেছিস না দেখেছিস? তা দেখবো কেন? আচ্ছা, এটা রেখে তুই তোর কাজে যা। আচ্ছা ভাইয়া শোন না, কি হয়েছে বল। আমি আমার ফ্রেন্ডদের সাথে দেশের বাইরে যেতে চাই। যাবি, ভালো কথা। তা আমাকে কেন বলছিস? তুই তো জানিস আমাকে একা দিতে দিবে না মা বাবা। সবই যখন জানিস তখন আমাকে কেন জিজ্ঞেস করছিস? বলছিলাম কি, তুই আয় না আমাদের সাথে। তোরা 3টা মেয়ের সাথে আমি একা একটা ছেলে, ব্যাপারটা তো আমারই কাছে খারাপ লাগতেছে। আমি তোর এত বড় একটা সাহায্য করেছি আর তুই এটাও করতে পারবি না? বেশি না, 5 দিন লাগবে সময়। আচ্ছা, আমি কাল জানাবো। সত্যি বলছিস তো? বলতেছি। এইদিকে ঈশা তো ইরা আর রিয়াকে বলে দেয় সবটা। পরের দিন আকাশ জামাটা নিয়ে ইরার হাতে দেয়। এটা কি? তোমার তো ভালো কোনো জামা নেই, সেজন্য তোমার জন্য এটা কিনে এনেছি। তাই বলে এত দামি একটা জামা? তোমাকে কে বললো এটা দামি জামা? প্যাকিং দেখে মনে হলো। আরে এটা বাইরে বিক্রি করছিল, সেজন্য নিয়ে নিলাম। আচ্ছা, আমি 5 থেকে 6 দিন আসতে পারবো না। কেন, কিছু কি হয়েছে? বাসার কাছে ব্যস্ত থাকবো। তাহলে এই ডলারগুলো রাখো তোমার কাছে। আবার ডলার কেন? তুমি তো থাকবে না, তার উপর খরচ তো পড়ে যাবে অনেক ডলার, সেজন্য এইগুলো থাকলে তোমারই উপকার হবে। সত্যি তুমি এত ভালো কেন? জানি না কতটুকু ভালো আমি। আচ্ছা, এই জামাটা এখন একবার পরে দেখাতে পারবে? এখানে কিভাবে? আচ্ছা, আবার যেদিন দেখা হবে ওই দিন ওই জামাটা পরে আসবো, এর বাইরে এটা আর পরবো না। আচ্ছা, যা তোমার ইচ্ছে হয়। তাহলে আমরা চলি এখন। তুমিও ভালো থেকো। পরের দিন আকাশ জামাটা নিয়ে ইরার হাতে দেয়। এইদিকে দুজনই চলে আসে। তারপর ওরা আলাদা আলাদাভাবে বের হয়, মানে ঈশা আকাশ একসাথে আর ইরা রিয়া একসাথে আসে এয়ারপোর্টে। ওখানে এসে সবাই একত্রিত হয়। ঈশা, তোর ভাই? হ্যাঁ, আমার বড় ভাইয়া। হাই, আমি রিয়া চৌধুরী। আমি ইরা। আর আপনি? পারভেজ হোসেন আকাশ। কিন্তু আপনার নাম আর চেহারাটা কেমন পরিচিত মনে হচ্ছে। হয়তো আমার সাথে দেখেছিস। কিন্তু তোর ভাইয়ার মুখ এরকম ঢেকে রেখেছে কেন? ভাইয়া বাইরে এরকম মুখ ঠেকেই রাখে। মনে হয় লজ্জা পাচ্ছে। রিয়ার কথায় ইরা ঈশা ওরা দুজনেও হেসে দেয়। আকাশ ওদের হাসি দেখে কোনো রিয়াকশনই দিল না। এখন হয়তো অনেকে বলবেন আকাশ কেন ইরাকে চিনতে পারেনি। আসলে ব্যাপারটা হচ্ছে যে ইরা আকাশের সাথে ভিক্ষা করতো আর এখন যে ইরাকে দেখছে। দুজনে একদম আলাদা পোশাক আর মেকআপের কারণে চিনতে এরকম ভুল হবে স্বাভাবিক। এরপর ওরা 4 জনের একটা কেবিন নিয়ে ওখানে গল্প করতে করতে চলে আসে দুবাইতে। আচ্ছা ভাইয়া, আমরা কোন হোটেলে উঠবো? আমার সাথে চল, বললে তো চিনবি না। কিন্তু যেতে কতক্ষণ লাগবে আমাদের? এই তো 30 মিনিট, সেজন্য সবাই গাড়িতে বসুন। 40 মিনিট পরে ওরা হোটেলে আসে। ইরা, ঈশা আর রিয়া 3 জনে একটা রুম নেয়, আকাশ একাই একটা। আপনারা তাহলে ফ্রেশ হয়ে নিন, আমিও ফ্রেশ হব। তবে একটা কথা, সন্ধ্যা হয়ে এসেছে, আমরা কালকে বের হব। আপাতত আজ রাতে রেস্ট নিন। এটাই ভালো হবে। এরা রুমে এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে রেস্ট নেয়। এইদিকে আকাশ ইরাকে মেসেজ করে। আজকে তেমন একটা ভিক্ষা পাইনি। কিন্তু তুমি যে আমাকে ডলার দিয়ে দিলে, তাহলে তুমি কিভাবে চলবে? কালকে অনেক ব্যস্ত থাকবো, মেসেজ করতে পারবো না। কোনো ব্যাপার না, তাছাড়া আমিও ব্যস্ত থাকবো। তাছাড়া খাবার ঠিকমতো খাবে। আচ্ছা, খেয়ে নিব, রাখছি তাহলে। মেসেজ শেষ করে ইরা তো মুচকি মুচকি হাসতে থাকে, কেননা দুজনে একই জায়গায় অথচ কেউ কাউকে চিনতে পারছে না। আকাশ তো ইরাকে চিনতে পারছে না, কিন্তু আকাশকে দেখার পর ইরা চিনতে পারবে কিনা এটাই প্রশ্ন এখন। তবে সে রহস্য আপনারা সামনেই জানতে পারবেন। ইরাকে এরকম মুচকি হাসতে দেখে, কি রে, কি হয়েছে? কই কি হয়েছে? কিছু না হলে এভাবে মুচকি মুচকি হাসছিস কেন? কই আসলাম? আমরা কিন্তু ঠিকই দেখেছি। আরে এমনিতে হাসি পেল। অন্য কোনো লক্ষণ নেই তো? আরে তেমন কিছু না, ঘুমাতো এখন। পরের দিন সকালবেলায় ওরা নাস্তা করে বের হয়। এক একজন তো সেজে পুরোই কিউট হয়ে আছে। ওরা 3 জন আকাশের সামনে আসে। এসে দেখে আকাশের মুখে এখনো মাস্ক পরা। এটা দেখে, ভাইয়া এসব কি? কই কি সব? তুই এখনো মুখে মাস্ক পরে আছিস কেন? আমার ভালো লাগে সেজন্য। তাছাড়া ঘুরতে এসেছিস তোরা, আমি না। তাহলে আপনি কেন আনলেন? ভাইয়া নাচতে চাইলে আমাকে একা ছাড়বে না। এই জন্য আমার আশা। তবে আমি তোদের বোরিং করবো না। তোমরা 3 জন তোমাদের মতো করে ঘুরবে, আমি আমার মতো করে একা একা। ঠিক আছে। যেই ভাবা সেই কাজ।
ওরা তিনজন ঘুরতে থাকে, ওদের পুরো জায়গাটা ঘুরিয়ে দেখাতে থাকে। দিনে ওদের এক এক জায়গায় নিয়ে যায়, রাতে ইরার সাথে চ্যাটিং করতে থাকে। এভাবে 3 দিন পার হয়ে যায়। ইরা তো বুঝতে পারছে না কি করবে, কেননা ইরা বড়লোক ঘরের ছেলেদের পছন্দ করে না। কিন্তু আকাশকে দেখে ওর ধারণা পাল্টে যায়। কিন্তু অন্যদিকে ওর সাথে বিক্রি করা ছেলেটা কোন দিকে যাবে ইরা নিজেও বুঝতে পারছে না। উফ, কি করব বুঝতেছি না। ঈশার ভাই তো ঠিকমতো কথাই বলে না আমাদের সাথে, মনে হয় লজ্জা পায়। তুই ঠিক ধরেছিস। মানে কি? ঈশার ভাইয়া নাকি মেয়েদের সাথে তেমন একটা মেশা তো দূরের কথা, কথাই বলে না। হায় আল্লাহ, এক একবার এক এক রকমের ক্যারেক্টার এসে পড়লো। ঠিক তাই। কিন্তু তুই কয়েকটা দিন ধরে মোবাইল কারোর সাথে চ্যাট করার সময় হেসে হেসে চ্যাট করিস, ব্যাপারটা কি বলতো? সত্যি তো আমি খেয়াল করেছি। আরে তেমন কিছুই না, বন্ধু হয় আমার, সেজন্য উল্টাপাল্টা কিছুর ভাবার দরকার নেই। আচ্ছা ভাবলাম না। আমরা আর কতদিন থাকবো? আমাদের তো ফিরে যেতেই হবে। কেউ কি অপেক্ষা করছে নাকি? উফ, কতদিন হলো আকাশকে দেখি না। ও তো মনে হচ্ছে আমার জন্য মন খারাপ করে বসে আছে। আচ্ছা, ওকে কি সত্যিটা বলে দিব, নাকি আরও কয়েকটা মাস দেখব আসলে ও কেমন? ওই কি ভাবছিস? বাবা মার জন্য মন খারাপ। শুধু কি বাবা মা, নাকি অন্য কারোর জন্য? তোরা চুপ কর, এখন ঘুমাতে দে। ইরা কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়ে আর আকাশকে মেসেজ করতে থাকে। তখন কিছু প্রশ্নও করে। আচ্ছা, আমরা 2 দিন পরে দেখা করব, এখানে কাজগুলো শেষ করি আগে। আচ্ছা সমস্যা নেই, তাহলে তো ভালোই হয়। তবে আমার দেওয়া জামাটা পরে আসিও। আচ্ছা, আসবো। এইদিকে ওই দিন ওরা শেষবারের মতো শপিং মলে আসে, এসে কিছু কেনাকাটা করে নেয়। তারপর হোটেলে এসে ব্যাগগুলো গুছিয়ে রওনা দেয় এয়ারপোর্টের দিকে। ওখান থেকে ওরা ওদের দেশ আমেরিকাতে চলে আসে। আমি ভাইয়ের সাথে গেলাম, তোরা সাবধানে যাবি। তুইও সাবধানে যাবি। ওরা আলাদাভাবে বাসায় ফিরে আসে, তারপর নিজেদের মতো করে কাজ শেষ করে নেয়। পরের দিন সকালবেলায় ইরা পার্সেলটা বের করে দেখতে থাকে। জামাটা দেখে ইরা একটু বেশি অবাক হয়। এটা তো ওই জামাটা মনে হচ্ছে যেটা ঈশা ওর ভাইয়ের জন্য নিয়েছিল। তাহলে ওটা আকাশ আমাকে দিল কি করে? আচ্ছা, ওকে একটা কল দিই তো। কল দেয় আকাশকে। ঘুমের মধ্যে কল রিসিভ করে কথা বলতে থাকে। কি হয়েছে বলো? আচ্ছা, তুমি আমাকে যে জামাটা দিয়েছো ওটার প্রাইস কত? গিফটের জিনিসের প্রাইস জানতে হয় নাকি? আসলে হয়েছে কি? যা হওয়ার হয়েছে, এই নিয়ে এত ভাবতে হবে না। তুমি তাহলে চলে আসিও, আমি অপেক্ষা করব। ঠিক আছে। এই বলে কল কেটে দেয়। তারপর জামাটা নিয়ে ভাবতে থাকে। দেখ, বুঝতে পারছি না কি করব। এই জামা তো ওই জামার মতো লাগছে, কিন্তু আকাশ তো এত দামি জামা কখনো নিতে পারবে না। হয়তো এটা অন্যটা হবে। আচ্ছা, সেজে যাব নাকি আগের মতো নর্মালভাবে যাব? সেজে যাওয়া ঠিক হবে না, নয়তো বুঝে যাবে। আগের মতো করেই যাব। এইদিকে আকাশও আগের মতন গেট আপ নিয়ে দাঁড়িয়ে আছে। ইরাত আগের মতো বের হয় গাড়ি নিয়ে। 6 রাস্তার কাছাকাছি এসে গাড়ি থেকে নেমে বাকিটা হেঁটে হেঁটে আসে। আকাশ তো ইরাকে দেখে চোখ ফেরাতে পারছে না। এইদিকে ইরা ব্যাপারটা বুঝতে পারে। হায় আল্লাহ, এরকম পেতনির মতো এসেছি, ও তাও এভাবে তাকিয়েছে আমার দিকে। যদি সেজেগুজে আসতাম, না জানে কি করতো। সত্যি তোমাকে এত সুন্দর লাগছে যা বলে বোঝানো যাবে না। সত্যি সুন্দর লাগছে আমাকে? অনেক সুন্দর লাগছে। এই ড্রেস পরে তো কেউ ভিক্ষাও দেবে না। আজকে আমরা ভিক্ষা করবো না। ভিক্ষা না করলে কি করব বলো? দুজনে একটা রেস্টুরেন্টে এসে খাবার খাবো। এতগুলো ডলার পাবো কোথায় বলো? আরে এই কয়েকটা দিনেই ভালো ডলার ইনকাম করেছি। তারপরও এই ডলার তো ভবিষ্যতে কাজে লাগাতে পারবে। আচ্ছা, এত কিছু ভাবতে হবে না। এখন কোন রেস্টুরেন্টে যাব বুঝতে পারছি না। চলো, আমি নিয়ে যাচ্ছি তোমাকে। ঠিক আছে, চলো তাহলে। ইরা আকাশকে একটা রেস্টুরেন্টে নিয়ে আসে। তবে রেস্টুরেন্টটা ইরাদের। ইচ্ছে করে এখানে এসেছে যেন আকাশের ডলারগুলো খরচ না হয়ে যায়। সেজন্য কৌশলে ডলার কমিয়ে দেব, কিন্তু ওখানে বেশিরভাগ লোকেরাই ইরাকে চেনে। ম্যাম কেমন আছেন? ওনারা কি তোমাকে চিনে? আরে ওরা ভেবেছে আমরা স্বামী স্ত্রী, সেই জন্য আমাকে ম্যাডাম বলেছে। ও তাই বলো। চলো আমরা ওই দিকটা এসে বসি। ওরা দুজনে একটা কেবিন নিয়ে বসে পড়ে। কিছুক্ষণ পরে খাবার আসলে ওরা খেতে থাকে। সাথে নিজেদের মধ্যে কত রকমের আলাপ আছে সেগুলো শেষ করতে থাকে। কিছুক্ষণ পর খাবার খাওয়া শেষ। খাবার কেমন হয়েছে? প্রথম আমি তো ভালো খাবার খেয়েছি। আকাশ, তোমার ভাগ্যটা আসলেই খারাপ। তবে চিন্তা করো না, অনেক তাড়াতাড়ি তোমাকে আমার কাছে নিয়ে আসবো আমি। তোমার কি ভালো লাগেনি? লেগেছে মানে অনেক ভালো লেগেছে। বিল দিব কি করে? এদের লোক এসে নিয়ে যাবে। তাহলে অপেক্ষা করি আমরা। অপেক্ষা করতে করতে একটা কাজ করা কি যায় না?
কি কাজ? তার আগে একটা কথা বলো তো, কি কথা? তুমি কি কাউকে পছন্দ করো? হঠাৎ এই প্রশ্ন? না মানে এমনিতে, তোমার তো পছন্দের মানুষ থাকতে পারে। তুমি তো সব কিছু বলেছ, কিন্তু তোমার পছন্দের মানুষটার কথা বলনি। কেউ নেই সেজন্য বলিনি, তবে তবে কি বলো? এখন মনে হচ্ছে আমার কাছে, কি মনে হচ্ছে বলো? মনে হচ্ছে অনেক তাড়াতাড়ি করে কেউ একজন চলে আসবে। কথাটা ইরার চোখের দিকে তাকিয়ে বলে। ইরা অনেকটাই বুঝতে পারে আকাশও যে ওকে পছন্দ করে, কিন্তু এত তাড়াতাড়ি ইরা তা প্রকাশ করবে না। একটা কথা বলবো, রাখবে কি? কি কথা? আমাকে একবার কোলে নিয়ে হিন্দি সিনেমার নায়িকাদের মতো ঘোরাতে পারবে? কিন্তু আমি তো নায়ক নই। নায়ক না হও, বডি তো অনেক ভালোই আছে, সেজন্য লেট করো না। তবে এই প্রথম আমি কোনো ছেলের কোলে উঠবো, সেজন্য একটু স্পেশালভাবে নেবে। সেটা আবার কিরকম? তুমি কোলে নাও, আমি যেভাবে বলবো সেভাবে করলেই হবে। ইরার কথা মতো কোলে নেয়, তারপর কিছুক্ষণ ঘোরাতে থাকে। ঘোরানোর সময় আকাশের মাথাটা 2 হাত দিয়ে জড়িয়ে রাখে, যেন পড়ে না যায়। কিছুক্ষণ ঘোরানোর পরে এবার আমার কপালে একটা চুমু দাও। শুধু কি চুমুই দিতে হবে? কোলে নিয়ে হাত দিয়ে সব করে নিলে? শক্ত করে ধরার জন্য তো কিছুটা ধরতেই হয়। তাই বলে এতগুলো পাঠক পাঠিকার সামনে? ওরা তো শুধু পড়তেছে আর শুনতেছে, চোখে তো দেখতেছে না। তাছাড়া রুমে তো আমরা দুজনে আছি, তার চুমু কি দিব নাকি রেখে দিব? তোমার কি বেশি কষ্ট হচ্ছে? আর একটু উপরে ধরলে আরো কিছুক্ষণ রাখতে পারবো। তো ধরো, ধরতে তো মানা করিনি। আকাশ ধরে। এরপর ইরা নিজেই আকাশকে কিস করে বসে। কেন কিস করেছে তা ইরা নিজেও জানে না। রুমের মধ্যে একটা রোমাঞ্চকর মুহূর্ত তৈরি হয়। 10 মিনিট পর, অনেক হয়েছে, না চাই তো অনেক কিছু হয়ে গেছে। আমি কি করব? কোলে উঠতে না চাইলে তো এত কিছু হতো না। আচ্ছা, তুমি কি আমাকে পছন্দ করো? অনেক পছন্দ করি, কিন্তু আমার মতো ভিখারিকে কি তুমি বিয়ে করতে রাজি হবে? তুমি যেমন ভিখারি, আমিও তেমনি ভিখারি। এতে সমস্যা তো নেই, বিয়ে করে দুজনেই একসাথে ভিক্ষা করব। এতদিন তো মিথ্যে অভিনয় করতাম ভিক্ষা করার জন্য, এরপর না হয় সত্যি সত্যি অভিনয় করব। বাহ, এত ভালো ভালো চিন্তা মাথায় আসে কোথা থেকে? ভাবলে তো অনেক কিছুই আসে। আচ্ছা, এখন শুধু কি মুখে ভালোবাসি কথাটা বলবে, নাকি ফুল দিয়ে শুভেচ্ছাও জানাবে? টেবিল থেকে ফুল নিয়ে ইরাকে প্রপোজ করে। আই লাভ ইউ ইরা। আই লাভ ইউ টু আকাশ, আই অলসো লাভ ইউ। এই বলে দুজন দুজনকে জড়িয়ে ধরে। আর এখানেই 2 ভিখারির প্রেম শুরু হয়। তবে সামনে কি হতে চলেছে তা আপনারা অপেক্ষায় থাকুন, সব কিছু জানতে পারবেন আস্তে আস্তে। ওদের প্রেম নিবেদন শেষ হওয়ার পরে রেস্টুরেন্টে বিল দিয়ে দুজনেই বাইরে বের হয়ে আসে। চলো, আজকের দিনটা দুজনে অনেক ভালোভাবে কাটাবো। কোন পার্কে যাবে? যাওয়া যায়। তাহলে চলো। ওরা দুজনে পার্কে আসে, একসাথে বসে কথা বলতে থাকে। তখন ইরার বাবা ওখান দিয়ে যাওয়ার সময় ইরাকে দেখতে পায়, সেজন্য গাড়ি থামিয়ে ইরাকে কল দেয়। কল রিসিভ করে। হ্যাঁ আব্বু বলো। ইরা, কোথায় আছো? আমি তো পার্কে আড্ডা দিচ্ছি। আচ্ছা, বাসায় আসো, কথা আছে তোমার সাথে। এখনই আসতে হবে নাকি পরে আসলেও চলবে? পরে আসলেও হবে। তাহলে পরেই আসি। ইরার বাবা চলে যায়। তারপর ওরা আরও কিছুক্ষণ থাকে ওখানে। একটু পরেই, আচ্ছা, এই জামাটা কি করা যায় বলো তো? কি করতে চাও তুমি? আমি তো ভাবতেছি এই জামাটা শুধু তোমার সাথে যখন ডেট করতে আসবো তখনই পরে আসবো, এর বাইরে এটা আর পরবো না। আমিও তোমার জন্য কিছু উপহার নিয়ে আসবো। আমার কাছে আছে, তাছাড়া শুধু শুধু তোমাকে ডলার নষ্ট করতে হবে না। তাই বলে তোমাকে কি কোনো কিছু দিব না নাকি আমি? তোমার ভালোবাসা পেলেই হয়ে যাবে। ঠিক আছে, তাই দিব আমি, কিন্তু আমাকে এখন উঠতে হবে। চলো তোমাকে বাসায় পৌঁছে দেই। এখন না, আমি চলে যেতে পারবো একা একা। ঠিক আছে, সাবধানে যেও। ইরাকে একটা ট্যাক্সিতে করে পাঠিয়ে দেয়। ইরা যখন বাসায় ফিরে তখন ওর বাবা মা দুজনেই সামনে বসে আছে। ইরা, তোর সাথে যে ছেলেটাকে দেখেছি সে ছেলেটা কি হয় তোর? আব্বু, আমি ওকে ভালোবাসি, বিয়ে করলে ও কি করব? তা ওই ছেলের পরিচয় কি? পরিচয় দেওয়ার মতো কিছু নেই ওর। দেওয়ার মতো কিছু নেই মানে? তুই কি সত্যি সত্যি কোনো ভিখারিকে বিয়ে করবি নাকি? ঠিকই ধরেছ। ওই ছেলে তোকে চিট করছে। সেটা কিভাবে শুনি তো? তোর পরিস্থিতি আর তোর ডলার দেখে ছেলেটা তোকে ওর প্রেমের ফাঁদে ফেলে তোর সব কিছুই কেড়ে নিতে চাইবে। ও মোটে ওরকম না যেরকমটা তুমি বলতেছো। দেখো আব্বু, করলে আমি ওকেই করব,
যদি তুমি আমাদের বিয়েতে বাধা দাও, হয়তো আমি পালিয়ে যাব, নয়তো অন্য কিছু করে বসবো। এই বলে ইরা তো চলে যায়, কিন্তু অন্যদিকে রফিক চৌধুরী তো অনেকটা রেগে আছে, কেননা একটা ভিকেরি ওনার মেয়ের জামাই হবে সেজন্য। একটু পরে আকাশও বাসায় ফিরে আসে, তবে ওকে আজকে এতটা খুশি দেখে মোটামুটি সবাই একটু বেশি অবাক হয়। আমার ছেলেটা আজকে এত খুশি, ব্যাপারটা কি বলতো? আম্মু, আজকে আমি আমার মনের কথাটা বলে দিয়েছি ওকে। কাকে কি বলছিস? যাকে আমি এতদিন ধরে ভালোবাসতাম। ওই ভিখারির মেয়েটাকে? ঠিক ধরেছ আম্মু। তোর বাবা তো শুনলে হার্ট অ্যাটাক করবে। তোমার জামাইকে তুমি সামলে নিও, কথাটা কিন্তু মনে রাখো। এই বলে রুমে এসে ফ্রেশ হয়ে রাতে দুজনে মেসেজ করতে করতে ঘুমিয়ে পড়ে। 3 দিন পর আকাশের বাবা আসে ওর কাছে। আকাশ, কাল একটু কোম্পানিতে যেতে হবে তোমাকে। কিছু কি হয়েছে? হয়েছে বলতে কিছু কোম্পানি থেকে লোক আসবে টেন্ডার নেওয়ার জন্য। তো আমার ওখানে কি কাজ? অনেক কাজই আছে তোমার। কি রকম? ওখানে কারা কী রকমভাবে টেন্ডার জমা দিচ্ছে সে সব তো তোমাকে বুঝতে হবে। ঠিক আছে, আমি চলে আসব। অন্যদিকে ইরার বাবাও ইরার কাছে আসে, এসে ট্রেনটা নিয়ে যাওয়ার জন্য বলে। আব্বু, আমি কেন? আমাকে অন্য জায়গায় যেতে হবে, সেই জন্য তুই কাগজপত্র নিয়ে চলে যা। ঠিক আছে আব্বু। পরের দিন কি হতে পারে? আকাশ আর ইরার কি আজও দেখা হবে? ওরা কি একজন আরেকজনের পরিচয় কি আজও জানতে পারবে, নাকি ওদের দেখাই হবে না? তা আপনারা একটু পরে জানতে পারবেন। পরের দিন আকাশও বের হয়, আবার ইরাও বের হয়। তবে ইরা এসেছে মূলত আকাশের অফিসে, কেননা ইরা ওদের ট্রেন্ডার জমা দেওয়ার জন্য এসেছে। ইরার সাথে আরও শত শত লোক আছে এখানে, যারা এই ট্রেন্ডার নিতে চায়। অন্যদিকে আকাশ রুমের মধ্যে বসে আছে। কিছুটা পরে, তুমি তাহলে টেন্ডারগুলো দেখতে থাকো, ততক্ষণে আমি অন্য কাজ করে নিই। ঠিক আছে আব্বু। ওরা যে যার মতো কাজ করতে থাকে। ইরা তো অপেক্ষা করতে করতে শেষ। অন্যদিকে ঈশা ওর ভাইয়ার কাছে এসে অফিসে, সেখানে ইরাকে দেখে ঈশা তো রীতিমতো অবাক হয়। ইরা, তুই এখানে কেন? আমারও তো সেম প্রশ্ন। আচ্ছা, তুইও কি টেন্ডার জমা দেওয়ার জন্য এসেছিস? আমি তো এসেছি ভাইয়ের সাথে কথা বলার জন্য। উনি কি এই অফিসে কাজ করে? আরে কি বলছিস তুই? এটা তো আমাদের অফিস। তোদের অফিস মানে? মানে হচ্ছে এই পুরো অফিসটাই আমার বাবার। কথাটা শুনে ইরা তো এতটাই অবাক হয় যা বলার বাইরে। এত বছর ধরে জানতে ঈশা অনেক বড়লোক পরিবারের মেয়ে, কিন্তু ও যে এর চেয়ে ধনী পরিবারের মেয়ে তা ইরা মোটেও বুঝতে পারেনি। তুমি এত বড় ধনী পরিবারের মেয়ে, অথচ আমি জানতামই না। তোকে তো অনেকবার বলেছি। তাই বলে এত ধনী তা তো জানা ছিল না। সেসব কথা ছাড়, তুই এখানে কেন এসেছিস? টেন্ডার নেওয়ার জন্য। তোকে এখানে বসতে হবে না, আমার সাথে চল। কোথায় বসবো আমি? ভিতরে বসবি আমার সাথে। এখানে এসে যদি তোমাকে খুঁজে না পাই? আরে কিছু হবে না, হলে আমি আছি তো। এত চাপ নিতে কেন নিচ্ছিস? হ্যাঁ, দরকার হলে ভাই আর আব্বুকে বলে প্রজেক্ট তোদের পাওয়ার ব্যবস্থা করে দিব। কিন্তু আমি যে যোগ্যতা দিয়ে পেতে চাই। দেখ, আমি যতদূর জানি তোদের কোম্পানির থেকেও আরও অনেক ভালো কোম্পানির লোকেরাও এসেছে, সেসব তুই তো জানিস। জানি, সেজন্যই তো চিন্তা হচ্ছে আমার। আচ্ছা, তোকে একটা কথা বলি, তুই ফাইলটা আমাকে দে, আমি ভেতরে এসে সবটা ব্যবস্থা করে তারপর আসছি। এটা তো অন্যায়। তুই আমার বান্ধবীও যদি তোকে কোনো সাহায্য করতে না পারি, তাহলে বান্ধবী হলাম কেন? তারপরও আঙ্কেল আর তোর ভাই তো ভুল বুঝবে। কোনো কিছুই হবে না, তুই অপেক্ষা কর, আমি আসছি। ইরা মানা করার পরেও ফাইল নিয়ে ওর বাবার রুমে আসে। ঈশাকে হঠাৎ অফিসে দেখে, ঈশা, তুই অফিসে? কিছু কি লাগবে? লাগতো, কিন্তু তোমরা কি তা দিবে? তোর প্রয়োজন পড়েছে অথচ আমরা দেইনি, এরকমটা কি কখনো হয়েছে? সেজন্যই তো এসেছি। তাহলে এখন বল, কি লাগবে তোর? এই ফাইলে একটা সাইন লাগবে আমার। কিসের ফাইল এটা? তুই পড়ে দেখলেই তো পারিস। কিছুটা পড়ার পরে বুঝতে পারে এটা কিসের ফাইল, সেজন্য এর চেয়ে বড় বড় কোম্পানি আরও অনেক ভালোভাবে কাজটা করবে, এতে আমাদের মুনাফাও বাড়বে। আমি এত কিছু জানি না, এই ফাইলে তোমাদের দুজনের সাইন লাগবে। আচ্ছা, কিন্তু কার কোম্পানি সে সব তো বলবি। এত কিছু জানতে হবে না, তোমরা সাইন করবে নাকি বের হবো আমি? আরে এত রেগে যাচ্ছিস কেন? করছি তো সাইন। এই বলে ওনারা সাইন করে দেয়। ঈশা ফাইল নিয়ে ইরার হাতে দেয়। এই নে, তোর কাজ হয়ে গেছে। তুই বললি আর ওনারা সাইন করে দিল? আসলে আমার ভাইয়া আর বাবা আমাকে অনেক ভালোবাসে, সেজন্য কথা ওনারা কখনো ফেলে না। এখন তো কাজ শেষ, চল বাসায় ফিরে যাই। ঠিক আছে, চল তাহলে। কিছুক্ষণ পরে ওরা বাসায় আসে। বাসায় এসে ফ্রেশ হয়ে আকাশকে কল দেয়। কোথায় তুমি? আমি তো অফিসে কাজ করতেছি। তুমি অফিসে মানে
কি কাজ করতেছো? আরে অফিসের সামনে ভিক্ষা করতেছি, ওই কাজের কথা বললাম। আমি কি আসবো তোমার কাছে? আজকে আসিও না, আমি বাসায় যাব একটু পরে। তা তোমার বাবা মা কেমন আছে? ওনারা এখন ঠিক আছে। যদি ডলার লাগে জানাবে আমাকে। আচ্ছা, একটা কাজ করলে হয় না? কি কাজ? আমরা দুজনে ভিক্ষা করা ছেড়ে দিই। ছেড়ে দেব, তবে বিয়ের পরে। বিয়ের পরে কেন? বিয়েতে খরচ তো করতে হবে, আর কোনো একটা ব্যবসাও তো করতে হবে। এটা অবশ্য ঠিক বলেছো, কিন্তু মনে হয় না সেসবের দরকার হবে। আচ্ছা তুমি তাহলে এখন রেস্ট নাও। আচ্ছা, তুমিও সময় করে চলে যেও বাসায়। এই বলে কল কেটে দেয়। রাতে ইরার বাবা যখন বাসায় ফিরে তখন ওনাকে সবটা বলতে থাকে। উনি তো শুনে অনেক খুশি হয়। একটা কাজ করলে কেমন হয়? কি কাজ আব্বু? তোর বান্ধবীর তো বড় ভাই আছে, ওর সাথে তোর বিয়ে দিয়ে দিলে কেমন হয়? তোমাদের যে বলেছি আমার পছন্দের মানুষ আছে, তারপরও এসব কেন বলতেছো? একটা ভিখারিকে বিয়ে করে জীবনটা নষ্ট করার কোনো মানেই নেই। কথাটা বলে চলে যায়। পরের দিন উনি ঈশার কাছে আসে। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তুমি মামুনি? আলহামদুলিল্লাহ ভালো আঙ্কেল। তা আপনি হঠাৎ এখানে? তোমার সাথে কিছু কথা বলতে এসেছি। জি আঙ্কেল বলেন। আচ্ছা, ইরা তো তোমার বান্ধবী হয়, তুমি কি চাও ইরা তোমার ভাবি হয়ে তোমাদের বাসায় আসুক? আপনার কথা আমি ঠিক বুঝলাম না আঙ্কেল। আমি বলতে চেয়েছি ইরাকে তোমার ভাইয়ের সাথে বিয়ে দেব। যদি তুমি রাজি থাকো তাহলে আমি কথাটা সামনে এগিয়ে নিয়ে যাব। ইরা যদি আমার ভাবি হয় এটা তো আমার জন্য অনেক ভালো হবে, কিন্তু ইরা কি জানে? ওকে বলিনি, তুমি ওকে একটু বুঝাও। ও যদি ভুল বুঝে আমাকে? বলবে আমি তোমাকে বলতে বলেছি। আচ্ছা আমি বলে দেখবো। এরপর ভার্সিটিতে ইরা, ঈশা আর রিয়া বসে গল্প করছে। তখন ঈশা কথাটা বলতে থাকে ইরাকে। ইরা তো কথাটা শুনি। বাবা কি তোর কাছে এসেছে? আমাকে বললো তোকে রাজি করাতে, কিন্তু বিশ্বাস কর তোকে আমার ভাবি করার ইচ্ছা আছে, কিন্তু তোকে জোর করে ভাবি বানানোর কোনো ইচ্ছে আমার নেই। হঠাৎ আঙ্কেল এসে আমাকে বললো। বুঝতেছি না কি করব। এই নিয়ে বাবার সাথে আমার অনেক ঝগড়া হয়েছে। আচ্ছা তুই বরং আমার ভাইয়াকে ব্যাপারটা বল, ভাইয়া আশা করি ব্যাপারটা বুঝতে পারবে, হয়তো তোকে সাহায্য করতে পারবে। সত্যি উনি সাহায্য করবে তো? আমি 100% শিওর জানি না, তবে তুই কি অন্য কাউকে পছন্দ করিস? কেন বলো তো? আমরা যখন দেশের বাইরে গিয়েছিলাম তখন তো অনেক প্রশংসা করতি ভাইয়ের নামে, কিন্তু এখন? আমি অন্য কাউকে ভালোবাসি। কি বলিস? আমাদের তো বলিস নি। এখন তো বললাম। আচ্ছা তুই ভাইয়ের সাথে কথা বলে দেখ। কিন্তু কোথায় বলবো কথা? আচ্ছা আমি কাল তোদের বাসায় ভাইয়াকে নিয়ে আসবো। আচ্ছা আমি বাবাকে তাহলে বলে দেখব। আচ্ছা তাই হবে। রাতে ঈশা ওর ভাইকে সবটা বলতে থাকে। সবটা শোনার পর ওই মেয়েটার বাবা আমার কাছে এসেছিল। এখন তোর কি ডিসিশন? দেখ ইরা কিন্তু দেখতে খারাপ না, তুই কিন্তু জানিস। সেটা আমি জানি। আমি কিন্তু চাই ইরা এই বাসায় বউ হয়ে আসুক, এতে আমার জন্যই ভালো হবে। দুই বান্ধবী একসাথে আড্ডা দিব। সুতরাং কাল আমার সাথে ওনাদের বাসায় তোকে যেতে হবে। ঠিক আছে গেলাম। অনেক সুন্দর করে তৈরি হয়ে নিবি। পরের দিন আকাশকে নিয়ে ঈশা চলে আসে ইরার বাসায়। ইরাকেও অনেক সুন্দর করে সাজানো হয়েছে। যদিও ইরা রাজি না, কিন্তু ওর বাবার জোড়াজুড়িতে রাজি হয়ে বসে আছে। ওয়াও বান্ধবী, তোকে তো অনেক কিউট লাগছে। দাঁড়া কাজল লাগিয়ে দিই, যেন করে নজর না লাগে। এইদিকে ইরা কিছু বলতেও পারছে না ওর বাবার সামনে। দেখ তো ভাইয়া তোর পছন্দ হয় কিনা। ইরা আকাশ দুজনকে দেখে, কিন্তু তাও চিনতে পারে না, কেননা আকাশের পোশাক এখানে পুরোপুরি আলাদা, সাথে মুখটাও অনেক পরিষ্কার। সেজন্য ইরা চিনতে পারেনি। আকাশ, তুমি কিছু বলছো না যে? আঙ্কেল আমি আপনাকে একটা কথা বলতে চাই। আমি আপনার মেয়েকে বিয়ে করতে পারবো না। কথাটা শুনে সবাই অবাক হয়, কিন্তু ইরা তো অনেক বেশি খুশি হয়। আমার মেয়েকে কেন তোমার পছন্দ না? এর উত্তর আমি দিতে বাধ্য নই, তবে এতটুকু বলবো আমার মনে শুধু একজনের জায়গা আছে, এর বাইরে আর কেউ নেই। আমি যতদূর জানি তোমার কোনো পছন্দ ছিল না। সব ব্যাপারে আমি জানাতে বাধ্য নই। আমি কথাটা ঈশার মাধ্যমে জানাতে পারতাম, কিন্তু এতে আপনি ইরাকে বেশি দোষারোপ করতেন। সেজন্য আমি এখানে এসেছি, যেন আপনাকে সত্যিটা বলতে পারি। তুমি যে মেয়েকে ভালোবাসো সে মেয়ে কি আমাদের থেকেও ধনী? ওইগুলো আমার পার্সোনাল ব্যাপার, যা আপনাকে আমি বলতে পারবো না। আমি তাহলে চলি এখন। ভাই তুই যা, আমি পরে চলে আসবো। ঠিক আছে। আকাশ যাওয়ার কিছুক্ষণ পরে ঈশা রফিক আর ইরার সাথে কথা বলতে থাকে। এখন আর আমার তো দোষ দিতে পারবে না। কিন্তু আকাশ কেন এরকম করলো আমি তো বুঝতে পারছি না। তা তুমি ওকে জিজ্ঞাসা করে নাও। ঈশা, তুমি কি কিছু জানো? না আঙ্কেল আমি কিছুই জানি না, তবে ভাইয়া যখন রাজি না তখন এই নিয়ে কথা বাড়ি আর কাজ নেই। এই বলে ইরাকে নিয়ে রুমে আসে। রুমে এসে ইরা তো অনেক খুশি হয়।
যাক বাবা, বাঁচলাম। তোর ভাই যে আমার কত বড় উপকার করলো তোকে বলে বোঝানো যাবে না। তুই যাকে ভালোবাসিস তার কাছে একবার নিয়ে যাবি কি? তুই এসে কি করবি? আমার বান্ধবীর বয়ফ্রেন্ডকে দেখার ইচ্ছা তো জাগতেই পারে। যখন বিয়ে করে নিয়ে আসবো তখন দেখে নিস। আচ্ছা, তাই করব। তবে হ্যান্ডসাম হবে তো? মোটেও না, তবে ছেলেটার মন অনেক ভালো, মানুষকে অনেক সাহায্য করে। আচ্ছা, অপেক্ষায় থাকলাম। তবে আমার ওপর মন খারাপ করিস না দোস্ত। তুই তো জানিস আমি কীরকম পরিস্থিতির কারণে এই কাজটা করেছি। বুঝতে পেরেছি আমি। এইদিকে ঈশা চলে আসে। রাতে ইরা আকাশকে মেসেজ করে, তবে আজকের কোনো কথাই বলেনি। বললে তো আকাশ টেনশন করবে, সেজন্য আর বলেনি। কিছুক্ষণ পরে, আচ্ছা কাল আসবে তো? হ্যাঁ আসবো, তবে সকালে। সকালে তো আমি একটু ব্যস্ত থাকবো, দুপুরের পরে আমরা বের হই। এটা অবশ্য খারাপ হবে না। পরের দিন সকালে ইরা অফিসের কাজে ওর বাবার সাথে আসে। ওরা তো টেন্ডার আমাদের দিল, এটা নিয়ে এবার কাজ শুরু করা যাক। ইঞ্জিনিয়ারের সাথে কথা বলে ঠিক করো কি করা যায়। তবে আবু, তুমি আমার উপর রেগে নেই তো? যদি ছেলেটা রাজি থাকতো, তুই মানা করলো তাহলে আমি কিছুটা রাগ করতাম, কিন্তু যখন তার কিছু হয়নি তখন আর রাগ করার কোনো প্রশ্নই নেই। আচ্ছা এখন চলো কাজ শুরু করি। অন্যদিকে আকাশ অফিসে আসে, এসে প্রজেক্ট নিয়ে ওর বাবার সাথে কথা বলতে থাকে। ততক্ষণই দুপুর হয়ে আসে। আব্বু আমাকে এখন বের হতে হবে। তুই দুপুরে যাবি কোথায়? ভিক্ষা করতে। ভিক্ষা করতে মানে? ও তুমি বুঝবে না। আচ্ছা গেলাম আমি। অফিস থেকে বের হয়ে গাড়িতে বসে। ওখানে পুরো শার্ট প্যান্ট আর নিজের চেহারা কালি দিয়ে মেখে নেয়, যেন কিচ্ছু না বোঝা যায়। দুপুরে ওরা দেখা করে। চলো আজকে ওই দিকে যাই। ওইদিকে কেন? ক্ষুধা লেগেছে, কিছু তো খেতে হবে। তাহলে ওই দিকে যাই, আজকে আমি তোমাকে খাওয়াবো। কিন্তু ডলার খরচ করা কি ঠিক হবে এভাবে? আরে তেমন কিছুই হবে না, চলো আমার সাথে। ওরা রেস্টুরেন্টে আসে। এবার আকাশ ইরাকে ওদের রেস্টুরেন্টে নিয়ে আসে আর সেম ভাবে একটা কেবিন দেয়। এত দামি রেস্টুরেন্টে আসার কি দরকার ছিল? এখানে খাবারগুলো অনেক ভালো। তুমি কি করে জানো? তুমি কি প্রতিদিন খাও নাকি? আর প্রতিদিন কেন খেতে যাব? বড় বড় রেস্টুরেন্টে খাবার ভালো হবে, এটাই তো স্বাভাবিক। ও হ্যাঁ তাই তো। এবার ওরা খাওয়া শুরু করে, একে অপরকে খাইয়ে দেয়, সাথে রোমান্সও করতে থাকে। 2 ঘন্টা ওরা কেবিনেই কাটিয়ে নেয়। এবার কি কি হতে পারে তা আপনারা নিজেরা ভেবে নিন। কিছুক্ষণ পরে বিল দিয়ে বের হয়। আকাশ, আমাদের এবার বিয়েটা করে নেওয়া উচিত। তোমার কি ভয় হচ্ছে? ভয় বলতে তোমার আদর খেতে ইচ্ছে হয়, আদর করতে ইচ্ছে হয়, কিন্তু সব সময় তো তোমাকে পাই না কাছে। বাহ, তুমি দেখি। হেই, একদম লজ্জা দিবে না বলে দিলাম। রেস্টুরেন্টে এত কিছু হয়ে গেল, তখন তো একটু লজ্জা পাওনি? সব জায়গায় লজ্জা পেতে নেই। তাছাড়া ওই বিষয় নিয়ে এখন কথা না বলি, আমরা তাড়াতাড়ি বিয়েটা করে নেব। 2 মাস পরেই বিয়েটা করি আমরা। 2 মাস পরে কেন? তোমার জন্য ছোট একটা ঘর বানাবো, ওই ঘরে আমরা থাকবো। সত্যি বলছো? সত্যি বলছি। এরপরে ওরা আরও কিছুক্ষণ ঘোরাফেরা করতে থাকে। এভাবে ওরা প্রতিদিন দেখা করতে থাকে, কিন্তু এখন পর্যন্ত কেউ কারো পরিচয় জানে না। এভাবে 1 মাস কেটে যায়। আকাশের পরীক্ষাও শুরু হয়ে যায় তখন। আচ্ছা, দেখা করতে পারবে কি? কখন আসতে হবে? কালকে আসিও। পরের দিন পার্কে ওরা দেখা করে, তবে ওরা নিজেদের ড্রেস আর মুখ ঠিক একজন ভিক্ষুকের মতো করে আসে। বলো কি জন্য ডেকেছো? আগামী 1 মাস আমরা দেখা করব না। তুমি কি কোথাও যাবে নাকি আমাকে ভালো লাগে না এখন আর? এই দেখো কাণ্ড, পুরো কথাটা না শুনে কান্না শুরু করে দিল। তো কি করব? তোমাকে ছাড়া 1 মাস আমি কিভাবে থাকবো বলো? আমার পুরো কথাটা তো শোনো। 1 মাস শুধু দেখা করব না, কিন্তু মোবাইলে কথা তো বলবো। সত্যি বলছো তো? হ্যাঁ, 100% সত্যি কথা। কিন্তু তুই এই 1 মাস কি করবি? একটা জায়গায় কাজ পেয়েছি 1 মাসের, ওই কাজটা শেষ করলে ভালো কিছু ডলার পাবো। এরপরে ওই ডলার দিয়ে বিয়েটা করে নিব। আচ্ছা করিও, আমিও তাহলে এই 1 মাসে ভিক্ষা করে আরও কিছু ডলার জোগাড় করব। তুমি একা একা বের হবে, আমার তো চিন্তা হবে তোমার জন্য। কি করব? সংসার তো চালাতে হবে। আমি তোমাকে ডলার দিচ্ছি, তুমি সেই ডলার দিয়ে না হয় কিছুদিন পার করে নিও। এই হয় না। তাছাড়া চিন্তা করো না, আমি তোমারই আছি আর তোমারই থাকবো। তুমি এই নিয়ে একটু চিন্তা করো না। তুমি শুধু মন দিয়ে কাজটা শেষ করো। তবে কি বলো? 1 মাসের ভালোবাসা তো দিয়ে যাবে। তাই বলে এই পার্কে? তাহলে কি রুম বুক করব? তুমি কি পাগল হয়ে গেলে? ওখানে যেতে হলে কি পাগল হতে হয়? সবার না লাগলেও তোমাকে হতে হবে। আচ্ছা, জড়িয়ে ধরে কোলে নিবে।
তারপর অনেকগুলো পাপ্পি দিবে। পার্কে অনেক লোক আছে। তাহলে চলো রেস্টুরেন্টে, ওখানে কেউ থাকবে না। যদি এর বাইরে আরও কিছু হয়ে যায়? আগেও যেমন বাধা দেয়নি, এখনও দেব না। এরপর কি করার, এগুলোর জন্য রেস্টুরেন্টে চলে আসো। তারপরে যা যা বলেছে তাই তাই করে, তারপর ওরা বের হয়। আর হ্যাঁ, প্রতিদিন তো কলে কথাই হবে। আচ্ছা, আমি অপেক্ষায় থাকবো। এই বলে দুজন দুদিকে চলে যায়। দুদিন পরে আকাশ বের হয় পরীক্ষা দেওয়ার জন্য ভার্সিটিতে। তখন ভাইয়া তুই কি পরীক্ষা দিতে যাচ্ছিস নাকি মেয়ে পড়াতে? বেশি পেকে গেছিস তুই। আচ্ছা, ভাবেও কি তোর সাথে পরীক্ষা দিবে? মোটেও না। তাহলে এত সেজে যাওয়ার কি দরকার? আমার ইচ্ছে হয়েছে সেজন্য যাচ্ছি। তোর কি ক্লাস আছে আজকে? তোর যেদিন পরীক্ষা আছে ওই দিন আমাদের বন্ধ। আচ্ছা তাহলে ভালো থাকিস। মা আমি গেলাম। পরীক্ষা দিতে চলে আসে, ভালো করে পরীক্ষাও দেয়। অন্যদিকে ইরা তো বাসায় বসে বসে বোর হচ্ছে, সেজন্য আকাশকে কল দিতে থাকে, কিন্তু ফোন জমা দেওয়ার কারণে কল রিসিভ করছে না। ইরার তো মন আরও খারাপ হয়ে যায়। দুপুরে পরীক্ষা শেষ হলে মোবাইল হাতে নিয়ে দেখে ইরার 10টা মিসড কল। সেজন্য সাথে সাথে কল দেয়। ইরা তো কল পেয়ে, এতগুলো কল দিলাম তোমাকে, একটা কলও রিসিভ করনি। তুমি জানো আমি কতটা চিন্তা করেছিলাম। আরে আমি তো কাজে ছিলাম, এখন দুপুরে খাবারের সময় হয়েছে সেজন্য মোবাইল হাতে নিলাম। আমাকে তাহলে আগেই বলে দিও কোন কোন সময় কল দিতে হবে, তাহলে আমি ওই সময় কল দিব। ঠিক আছে বলে দেব। তা তুমি দুপুরে খেয়েছো? একটু পরে খাবো, গোসল করব তারপর। আমি আসবো কি? আসলে তো ভালোই হয়, দুজনে একসাথে খাবো। আমি তো খাওয়ার কথা বলিনি। তাহলে কিসের কথা বললে? কথাটা বলে বুঝতে পারে আকাশ কি চাচ্ছে, সেজন্য এই যে জনাব, এখন না বুঝলে তুমি খেতে যাও, আমি গোসলে গেলাম। এই বলে কল কেটে দেয়। এইদিকে আকাশও বাসায় এসে ফ্রেশ হয়ে গোসল করে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। অন্যদিকে 3 দিন পরে ইরা, রিয়া আর ঈশা ভার্সিটিতে বসে আছে, আড্ডা দিচ্ছে। তখন আচ্ছা শোনো, আমরা কোথাও থেকে ঘুরে আসি কয়েকটা দিনের জন্য। ব্যাপারটা মন্দ না, তবে দেশের বাইরে কিন্তু যাব না। দেশের বাইরে যেতে হবে না, দেশের ভিতরে আশেপাশে থাকবো। কিন্তু স্যার, এমনিতেই তো ক্লাস ঠিক মতো হয় না। কিন্তু যাবি কোথায়? এখান থেকে 200 কিলোমিটার দূরে একটা জায়গা মেলা হয়, সেখানে যাব ভাবছি। এত দূরে যাব, তাও শুধু মেলা দেখার জন্য? মেলার বাইরে আরো অনেক কিছু আছে, বুঝলে? তাহলে তো যাওয়াই যায়। তাহলে কালকে যাব। ঠিক আছে। রাতে ইরা বাসায় ফিরে আকাশকে জানিয়ে দেয়, তাও অন্যভাবে। সবটা শোনার পরেই আচ্ছা তুমি তাহলে ওই দিকটা কাজ করো, আমি এই দিকে করি। সেজন্য 2-3 দিন ঠিকমতো কথা হবে না তোমার সাথে। আরে কোনো ব্যাপার না, তুমি যখন আসবে তখন তো কথা হবে। তাছাড়া সাবধানে কাজ করবে। যোগাযোগ না করতে পারলে তোমার অসুবিধা হবে না তো? কষ্ট তো হবেই, কিন্তু দুজনের ভালোর জন্য এটুকু কষ্ট সহ্য করাই যায়। এটা অবশ্য ঠিক বলেছ। আচ্ছা রাখি তাহলে। পরের দিন ওরা 3 জন বেরিয়ে পড়ে। অন্যদিকে আকাশও পড়াশোনা মন দেয়। এখন ইরার প্যারা ওর মাথায় নেই, সেজন্য আরাম করে পড়তে থাকে। অন্যদিকে ইরা তো ঘোরাঘুরি করতে থাকে। সত্যি জায়গাটা অনেক সুন্দর দেখতে। না আসলে তো মিস করে যেতাম আমরা। সত্যি এসে অনেক ভালোই হয়েছে। ওই চল ওইদিকে যাই। ওরা নিজেদের মতন ঘুরতে থাকে। এইদিকে আকাশ নিজের কাজগুলো করে নিতে থাকে। এইদিকে আকাশ, মনে আছে তোর কথাটা? কোনো কথা? পরীক্ষার পরে যে কোম্পানির দায়িত্ব বুঝে নিবি। হ্যাঁ মনে আছে, কিন্তু আমার একটা শর্ত আছে। সে শর্ত কি তোমরা রাজি? আমি রাজি আছি। তুমি এসবের মধ্যে এসে কথা বলছো কেন? ও যদি একটা মেয়েকে বিয়ে করে সুখী হয়, তাহলে বাবা মা হিসাবে আমরা এটা কেন মেনে নিব না বলো? মেনে তো নিতে চাই, কিন্তু কিন্তু কি আব্বু? ওই মেয়ের পরিচয় কি, থাকে কোথায়, কে কে আছে পরিবারে, পড়াশোনা কতদূর পর্যন্ত করেছে, সেসব তো জানা অনেক দরকার। ওর পরিবারে বাবা মা আছে, ওর পড়াশোনা করেনি। তাছাড়া ও যেখানে থাকুক না কেন, আমি তো বিয়ের পরে ওর বাবা মা আর ওকে এই বাসায় এনে রাখবো। আচ্ছা তাই করিস। তোমার কিছু বলার আছে কি? আছে। তাহলে বলো কি কথা? বিয়েটা কিন্তু এই বাসায় হবে। এখানে বিয়ে হবে না। কেন, কি হয়েছে আকাশ? ও আমার সম্পর্কে জানে না। মানে মেয়েটি তোর সম্পর্কে এগুলো কিছুই জানে না? ঠিক ধরেছ। সেজন্য আমি ওকে বিয়ে করে একটা সারপ্রাইজ দেবো এই বাসায় এনে। আচ্ছা তোর যেমন ভালো লাগে কর, তারপর আমরা বড় করে অনুষ্ঠান করব। তবে এতটুকু খেয়াল রাখিস, মেয়েটা যেন মিষ্টি হয় দেখতে। ও তুমি চিন্তা করো না। তাই ঈশা কবে ফিরবে? বললো তো আর একটা দিন থেকে, তারপর ফিরে আসবে।
আচ্ছা ঠিক আছে, আমি তাহলে অফিসে গেলাম। তোর না পরীক্ষা, তাহলে অফিসে যাওয়ার কি দরকার? কতক্ষণ পড়বা বলো? আচ্ছা যা তাহলে। বের হয়ে অফিসে চলে আসে। ওখানে এসে রফিক চৌধুরীকে দেখতে পায়। কি ব্যাপার আঙ্কেল, আপনি এখানে কেন? এসেছি এই প্রজেক্টের ব্যাপারে কথা বলতে। জি বলুন তাহলে। এই নাও কাগজপত্র, এখন তুমি এইগুলো দেখে আমাকে বলো কোনো কিছু সংশোধন করতে হবে কি না। আহামরি তেমন কিছু সংশোধন করতে হবে না, তারপরও দিন, আমি করে দিচ্ছি। ফাইল চেক করতে থাকে। চেক করার সময় রফিক চৌধুরী বারবার আকাশকে কি যেন বলার চেষ্টা করে যাচ্ছে, কিন্তু তাও বলার সাহস পাচ্ছে না। যা ঠিকই খেয়াল করে। কোনো কিছু কি বলবেন? বলছিলাম তুমি তো বলেছিলে তোমার কাউকে পছন্দ আছে। হ্যাঁ বলেছিলাম, আর কয়েকটা দিন পরে আমরা বিয়ে করব। তা ওই মেয়ের ছবিকে দেখতে পারবো? দেখুন, আমি এখনও আমার পরিবারে কাউকে ছবি দেখাইনি, সেখানে আপনাকে দেখায় কি করে বলুন? তবে বিয়ের পরে অনুষ্ঠান করব, তখন এসে দেখে নেবেন। আমি চাইবো আমার পার্সোনাল বিষয় নিয়ে কোনো প্রশ্নের জন্য না শুনি। ঠিক আছে, তাহলে প্রজেক্ট আর কোনো কিছুই তো নেই। সব ঠিক আছে, আপনি এখন আসতে পারেন। রফিক চৌধুরী যাওয়ার পরে ইরা আকাশকে কল করে। যদিও ইরা এখন মোটামুটি ফ্রি ছিল, সেজন্য কল দেয়। আমার সোনাটা কি করে? কাজ করতেছি, তা তুমি কি করো? আমি মাত্র শুইলাম, তোমার কাজ কি শেষ? কিন্তু একটু বিরতি নিয়ে আবার শুয়ে থাকলাম, এই আর কি। বুঝতে পেরেছি। আচ্ছা শোনো, বিয়ের শপিং তো করতে হবে আমাদের। শপিং বলতে? তোমাকে খালি হাতে তো আর আনবো না। কিন্তু তোমার পরিবার মানবে তো? সবাই রাজি আছে। কি বলো, সত্যি বলছো? হ্যাঁ সত্যি বলছি। আচ্ছা তুমি তাহলে শপিং করে রেখে দিও তোমার কাছে। তোমার কি কি লাগবে তা আমাকে বলো, আমি সেগুলো নিয়ে নিব। তুমি কি জানো না মেয়েদের কি কি লাগে? আরে আমি কি এর আগে বিয়ে করেছি নাকি যে জানবো? এমনভাবে বলতেছো মনে হচ্ছে আমি আগেও বিয়ে করে বসে আছি। আরে আমি ছেলে হয়ে কিভাবে বুঝবো? আচ্ছা আমি যেগুলো বলতেছি সেগুলো হলেই হবে আপাতত। ঠিক আছে বলো তাহলে। ইরা কিছু লিস্ট দেয়, যা লিখে রাখে। পরের দিন ঈশা যখন বাসায় ফিরে তখন এসে আমার রুমে এত ফ্রি হয়ে। কিছু কি বলবি? সবার সামনে বলা যাবে না, সেজন্য তোকে ডেকেছি রুমে। তুই যা, আমি আসছি। কিছুক্ষণ পরে ঈশা যখন রুমে আসে তখন ওকে লিস্টগুলো দেয়। এগুলো আমাকে এনে দিতে পারবি? এগুলো তো বিয়েতে লাগে। হ্যাঁ সেজন্য তো তোকে বলেছি নেওয়ার জন্য। তুই 2-3 দিনের ভিতরে এনে দিলেই হবে। ঠিক আছে এনে দিব। 2 দিন পরে ঈশা ইরাকে সাথে করে নিয়ে আসে শপিং মলে। এনি পছন্দ মতো লিস্টে থাকা জিনিসগুলো নিতে থাকে। ইরা পছন্দ করে দিচ্ছে, ঈশাও সেগুলো নিতে থাকে। ব্যাপারটা কি বলো তো, কার বিয়ে? আমার ভাইয়ের। কি বলিস, দাওয়াত তো দিলি না? কবে বিয়ে আমি তো সেটাও জানি না। তুই জানিস না মানে? ভাইয়া তোর পরীক্ষা এখন 3-4 দিনের ভিতরের পরীক্ষা শেষ হয়ে যাবে, এখন কবে বিয়ে ঠিক করে নেয়। হ্যাঁ আমাকে বলেছে এগুলো এনে দেওয়ার জন্য, সেজন্য আমি নিয়েছি। সত্যি তোর ভাই আসলে অনেক অদ্ভুত একটা লোক। আচ্ছা তোর জন্য কিছু নিবি? আমার জন্য আমার বয়ফ্রেন্ড নেবে। ভালো কথা। তুই কবে বিয়ে করছিস? এই তো আশা করি 1 সপ্তাহের ভিতরে। দাওয়াত কি পাবো? পাবি মানে? দরকার হলে আমার জামাইটাকে তোর কাছে দিয়ে দিব। না থাক, এটা দরকার নেই, এখন চল ফিরে যাই। আচ্ছা চল তাহলে। ওরা যে যার মতো করে চলে আসে। ঈশা এসে আকাশকে সবগুলো প্যাকেট দিয়ে দেয়। এই নে ভাইয়া, বাবার সবকিছু এখানে আছে, যেগুলো তুই চেয়েছিলে। সবটা ঠিক আছে তো? আছে। একটা কথা বলবো কি? কি কথা বল। তোর বিয়ের দিন আমাকে সাথে নিবি তো? বাসায় যখন নিয়ে আসবো তখনই দেখতে পারবি। আচ্ছা ঠিক আছে। এইদিকে রাতে ইরাকে কল করে সবটা বলতে থাকে। সবটা শুনেই এত তাড়াতাড়ি তুমি কিনে নিলে? বিয়ের কাজে লেট করা ঠিক হবে না। আচ্ছা আমি কি ওইগুলো বাসা থেকে পরে বের হব নাকি অন্য কোথাও? কাজে অফিসে পরে নিতে পারবে, তাছাড়া এত সাজগোজ করতে হবে না। তুমি যা যা বলেছো সব নিয়েছি, ওইগুলো দিয়ে একটু সেজে নিলেই হবে। ঠিক আছে তাই করব আমরা। কালকে দেখা করবে? আসলে আমি তো ব্যস্ত থাকবো। কি নিয়ে এত ব্যস্ত থাকবে? কাজই তো খুঁজতে হবে। ও আচ্ছা তাই বলো। আমি কি একটু সেজে আসবো? লাগবে না, কাজে অফিসে সেজে নিও, ঘুমটা একটু বড় করে দেবে। ঘুমটা বের করে কেন দিব বলো? আমি তোমাকে বাবা মা বোনের সামনে নিয়ে যাব, ওনাদের সামনেই তোমার মুখটা দেখবো। কিন্তু সাজগুজ করার পরে তুমি কি দেখবে না আমাকে? একেবারে ওনাদের সামনেই দেখবো। আচ্ছা আমি যদি তোমার পরিবারের সবাইকে আমার বাসায় নিয়ে আসি তাহলে কি তোমার অসুবিধা হবে? আগে আমার পরিবারের কাছে তোমাকে নিয়ে যাব, এরপর তোমার পরিবারের কাছে তো যাবই। মনে থাকে যেন। 2 দিন পরে ইরাকে নিয়ে কাজী অফিসে আসে। এর ভেতরে আকাশের পরীক্ষাও শেষ হয়ে যায়। কাজী অফিসে এসেছে, সাথে একটা মেয়েকেও নিয়ে এসেছে যেন ইরাকে সাজাতে পারে। এইদিকে পোশাকগুলো দেখে ইরার কেমন
পরিচিত মনে হচ্ছে, তাছাড়া পরিচিত হবেই না কেন? পোশাকগুলো তো নিজেই পছন্দ করে কিনেছিল। অনেক প্রশ্ন মাথায় আনতে থাকে, কিন্তু ওর বিয়ে বলে আপাতত এগুলো দূরে রেখেছে। ইরা, আর কতক্ষণ? এই তো 5 মিনিট। 5 মিনিট পরে ইরা বের হয়ে কাজীর সামনে বসে আছে। তার উপর ইরা অনেক নার্ভাস। তুমি ঠিক আছো? একটু নার্ভাস লাগছে। চিন্তা করো না, আমি তো আছি। ঘুমটা কি খুলবো? এখন না, যখন তোমাকে বাসায় সবার সামনে নিয়ে যাব তখন খুলে নিও। আচ্ছা ঠিক আছে। কাজী সাহেব, আপনি এবার বিয়ে পড়াতে থাকুন। আমাদের যেতে হবে আবার। কাজী বিয়ে পড়াতে থাকে। বিয়ে পড়ানো শেষ হলে শাড়ির উপর দিয়ে ইরার কপালে একটা চুমু দেয়। এতে ইরা তো লজ্জায় আকাশকে জড়িয়ে ধরে। আমি তো শুনেছি মেয়েরা লজ্জা পেলে দূরে সরে যায়, তুমি দেখি তার উল্টো। এত কিছু হয়ে গেল, লজ্জা পাইনি আর সামান্য এখন পাবো লজ্জা? তাছাড়া আমি তোমার বউ হই এখন। চলো তোমাকে আমার বাসায় নিয়ে যাই। ঠিক আছে, চলো তাহলে। ওরা এসে একটা গাড়িতে বসতে যাবে তখনই। কি ব্যাপার, গাড়িটা কার? এটা ভাড়ায় নিয়েছি, বিয়ের পরে পায়ে হেঁটে নিয়ে যাব নাকি তোমাকে? তাই বলে এত দামি গাড়ি? আরে তুমি উঠো। দুজনে গাড়িতে বসে কথা বলতে থাকে। একটা কথা বলবো কি? কি কথা বলো? তোমার এই পোশাকগুলো তুমি কি নিজে কিনেছো নাকি অন্য কাউকে দিয়ে কিনিয়েছো? আমার বোনকে দিয়ে কিনিয়েছি। তাছাড়া এগুলো কি তোমার পছন্দ হয়নি? পছন্দ তো হয়েছে, আমার কেন জানি মনে হচ্ছে এই পোশাকগুলো আমি নিজে পছন্দ করে কিনেছি। এগুলো তো আমার বোনকে দিয়ে কিনিয়েছি। কেন জানি মনে হচ্ছে এগুলো আমি পছন্দ করে কিনেছিলাম। আচ্ছা, তোমার বাসা কত দূর? এই তো এখান থেকে 10 মিনিট দূরে। কিন্তু এইদিকে তো কোনো বস্তিও নেই। আমরা তো বস্তিতে থাকবো না। কিন্তু তুমি তো বলেছিলে বস্তিতে থাকতে। সেটা তো আগে, তোমাকে নিয়ে তো বস্তিতে থাকা যাবে না, সেজন্য নতুন করে একটা বাসা নিলাম। ও আচ্ছা, তাই বলো। তবে রাস্তা আমার অনেক পরিচিত মনে হচ্ছে। হতে পারে তুমি এই দিকে আগেও ভিক্ষা করেছো। আমি কোন দুঃখে এইদিকে ভিক্ষা করতে আসবো? এটা তো ঈশার বাসার রাস্তা মনে হচ্ছে। কিছু কি বললে? কই না তো। একটু পরেই বাসা চলে আসবে। 5 মিনিট পরে একটা বিশাল বাড়ির ভেতরে এসে গাড়িটা থামে। ইরা তো ঘুমটার জন্য বাসাটা ঠিকমতো দেখতেও পারছিল না। তাও এটা তো কোনো হোটেলও মনে হচ্ছে না। ঠিক ধরেছ, এটা একটা বাড়ি, আর আজ থেকে এই বাড়িতে আমরা থাকবো। মজা করো না তো। আচ্ছা, এখন ভিতরে আসো। এইদিকে ইরাকে নিয়ে ভেতরে আসে। তারপর আকাশ ওর বাবা মা আর বোনকে ডেকে নিচে নিয়ে আসে। ঈশাতে নতুন ভাবি পেয়ে অনেক খুশি। ওয়াও ভাইয়া, ভাবিটা দেখে অনেক লজ্জাবতী। ওকে আমি বলেছি এরকমটা করতে। তোমাদের সবার সামনে আমি ওর গোমটা সরাবো, তারপর তোমরা নিজেরাই ওর মুখটা দেখে নিও। বৌমাকে এখানে এসে বসা। এদিকে এসে বসো। ইরা আকাশের পাশে বসে, কেননা ইরা অনেক নার্ভাস হয়ে আছে তো সেজন্য। একটু পরে আকাশ ইরার মাথা থেকে ঘুমটা সরিয়ে নিজেই অবাক হয়, সাথে আকাশের পরিবারের সবাইও। এটা আপনি কি করলেন? এ কি ঈশা, তুই এখানে? আর আঙ্কেল আন্টি আপনারা এখানে? আমারও একই প্রশ্ন, তুই এখানে কেন? আকাশ, তুমি কিছু বলছো না কেন? ওনাদের বাসায় কেন? তার আগে এটা বলুন, আপনি আমার স্ত্রীর জায়গায় কেন এসেছেন? কি পাগলের মতো বকতেছো? আমার স্ত্রী আর আপনার মধ্যে অনেক পার্থক্য। আপনি তো আমার বোনের বান্ধবী হন। আমি ঈশার বান্ধবী, এটা ঠিক, কিন্তু ঈশা তোমার বোন কি করে? ও আমার আপন বোন। আচ্ছা, ব্যাপারটা কি বলতো? তোরা এমন ভান করছিস কেন? মনে হচ্ছে তোরা কোনো কিছু জানিস না ঠিক মতো। আমি তো কিছুই বুঝতে পারছি না। আচ্ছা, আমি তোর বাবা মাকে কল দিয়ে আসতে বলি। ভাই তুই বরং ফ্রেশ হয়। এইদিকে আকাশ ফ্রেশ হয়। ইরার বাবা মাও চলে আসে ওখানে। ইরাকে দেখে খুশি হয়, কেননা ইরাই বাড়িতে বউ হয়ে এসেছে বলে। এদিকে আকাশ নিচে নামাতে ইরা এবার চিনতে পারছে না। ঈশা, তোর ভাইয়া তো এখানে, কিন্তু আমার হাজবেন্ড কোথায়? ঈশা, আমার তো সেম প্রশ্ন। ও তোর বান্ধবী, কিন্তু আমার বউ কোথায়? আমার মনে হয় তোদের দুজনের মধ্যে কিছু একটা মিস্টেক হয়েছে। আচ্ছা ইরাম, তোর হাজবেন্ডের ছবি দেখাতো। আর ভাইয়া, তোর বউয়ের ছবি দেখাতো। দুজনেই দুজনের আগের ছবিগুলো দেখায়। ওনারা সবাই ছবি দেখে হাসতে হাসতে শেষ। ওনাদের হাসি দেখে ইরা আকাশ দুজনে বেয়াক্কল হয়ে যায়। সত্যি তোরা কি বোকা? আমি তো জানতামই না তোরা দুজন এতটা বোকা হতে পারিস। কি হয়েছে বলবি তো? আমি তো কিছুই বুঝতে পারছি না। ইরা, তুই যাকে বিয়ে করেছিস সে আমার আপন ভাই, কিন্তু তোর সাথে যার যখন ঘোরাঘুরি করতো তখন ভিখারির মতো বের হতো। আর ভাইয়া, তুই যাকে বিয়ে করেছিস সে আমার বান্ধবী ইরা। ও যখন তোর সাথে বের হতো তখন এইভাবেই যেত। তার মানে তোরা নিজেরাও ঠিকভাবে জানিস না আসলে তোরা দেখতেই কেমন। আমার তো বলে হাসি পাচ্ছে। ঈশার কথা শুনে ওরা একজন আরেকজনের দিকে তাকায়। তারপর দুজনে আগেই রূপে সাজতে থাকে। সাজার পরে ওরা নিজেরই চোখের পানি ছেড়ে দিয়ে একজন আরেকজনকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে।
যাক, মেয়েটা ভুল করে হলেও সঠিক মানুষটাকে পেয়েছে। কিন্তু কিভাবে কি হলো আমি তো বুঝতে পারিনি। তোরা দুজনে আমাদের একটু বুঝিয়ে বলবি কি? আসলে বাবা মা, আমি একজন সৎ জীবনসঙ্গী খোঁজার জন্য ভিক্ষুকের বেশে ঘুরে বেড়াতাম, যেন একজন সৎ ব্যক্তি দেখা পাই। আমিও সেম কাজটাই করি। আমার এত ধন সম্পত্তি দেখে যে কোনো মেয়ে আমার উপরে ভালোবাসা দেখাবে, কিন্তু আমি চেয়েছি একজন সঠিক মানুষকে, সেজন্য আমিও ভিক্ষা করতে যেতাম। তার মানে তো দুজনের ভিক্ষা করার সময় পরিচয় হয় আর ওখান থেকেই ভালোবাসা হয়, অথচ এতগুলো দিন সামনে থেকে দেখেও চিনতে পারিসনি। চিনব কি করে? এই ইরা আর আমার ইরার মধ্যে যে অনেক পার্থক্য ছিল। তোমারও তো সেম, আমার সাথে একরকম আর এখানে আরেক রকম। তবে যাই হয়েছে ভালো হয়েছে, তোমরা নিজেদের ভালো করে চিনতে পেরেছো, এতেই আমরা খুশি। তাহলে এবার তোমাদের বিয়ের অনুষ্ঠান সেরে ফেলি, কি বলেন বেয়াই? আমারও তাই মনে হয়। যাক, এখন আর লুকিয়ে লুকিয়ে ভিক্ষা করতে যেতে হবে না। এখন আরো বেশি করে যাব, কেননা এখন আমরা দুজনই ভিক্ষা করতে যাব একসাথে। আবারও সেই ভিক্ষা নিয়ে পরে দেখবো। ভিক্ষা করতে এসে কিন্তু আমাকে পেয়েছো, কথাটা কিন্তু ভুলে যেও না। সেজন্য যতদিন আছি দুজনই মাঝে মাঝে আগে সে পুরনো ডায়লগ দিয়ে ভিক্ষা করা শুরু করব। কথাটা শুনেই সবাই একসাথে হেসে ওঠে। আর এখানেই শেষ হয় ছদ্মবেশী ভিক্ষুক গল্পটা। গল্পটা কেমন হয়েছে তা অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেবে। আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, তবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। আর নতুন নতুন গল্পের আপডেট পেতে ঘন্টা বাটনটাও কিন্তু প্রেস করে দেবেন। কেমন? দেখা হচ্ছে অন্য কোনো নতুন গল্পে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।